সে বলল, অর্পিকে আমার আগে থেকেই অনেক পছন্দ। মাইশার সাথে যখন আসতো কি সুন্দর হেসে হেসে আমার সাথে কথা বলতো। দেখতেও বেশ সুন্দর। সাদাসিধে পড়ালেখা আর আপনজনদের নিয়ে সুন্দরভাবে থাকতে পারে এমন মেয়েকেই ছেলের বউ হিসেবে পেতে চাই আমি। দাদি গাটা মেরে বলল, কি গো অপি, জামাই ভাল লাগছে? আমার কুদ্দুসটা দেখতে একেবারে তোর হবু জামাইয়ের মতো আসিল। কত যে মারে ফাঁকি দিয়া সিনেমা হলে গেছি, এবার তোরাও যাবি? তাই সবার চোখে ফাঁকি দিয়ে মাইশা ড্রয়িং রুম থেকে উঠে অর্পির রুমের দিকে যেতে থাকলো। অ্যাটলিস্ট আবছা আবছা কথা শুনলেও তো ওর মন শান্তি পাবে। তবে অর্পির রুমে যাওয়ার আগে কেউ ওর হাত টেনে এমন এক কোণে নিয়ে আসলো যেখান থেকে মাইশাকে দেখা যাবে না। আকস্মিক এই আক্রমণে খানিকটা হক চুকিয়ে গেল মাইশা। আয়াত দুহাত দিয়ে ওকে দেয়ালে আবদ্ধ করে রেখেছে। মাইশা কাঁপা কাঁপা সুরে বলে উঠল যে, তুমি এখানে কখন আসলে? যেভাবে তুমি সবার চোখ ফাঁকি দিয়ে অর্পি আর নুহাস ভাইয়ের প্রেমালাপ শুনতে এসেছিলে। বাঁকা হেসে বলল আয়াত। চোখের প্রখর চাহনি মাইশার অস্থির চোখ মিলিয়ে রেখেছে। মাইশা দ্বিধাজনিত কণ্ঠে বলে উঠল, এসব কি বলছো? আমি কারোর প্রেমালাপ শুনতে আসিনি। তবে কি করতে এসেছো? ওরা দুজন কি করে সেটা দেখতে। বলেই মুখ চেপে ধরল মাইশা। মুখ ফসকে আবারও আসল কথা বেরিয়ে গিয়েছে। আয়াতের মুখ ফুটে উঠেছে একটা দুষ্টুমির আভাস। নিজের হাতটা ঘাড়ের কাছে রেখে একটু ঝুঁকে এলো মাইশার দিকে, যার দরুন মাইশা খানিকটা পেছাতে চাইলেও পেছাতে পারল না দেয়ালে আবদ্ধ থাকার কারণে। আয়াত এবার বলে উঠল, ওরা দুইজন কি করছে না করছে তার দেখার জন্য এত ইন্টারেস্ট কেন তোমার? বিয়ের জন্য তর্স হয়েছে না বুঝি? দিস ইজ নট ফেয়ার। তুমি বয়সে বড় হলেও হাতে পায়ে এখনো বাচ্চা বাচ্চা লাগে। তারপর পিচ্চি বউকে নিয়ে ঘর সংসার করবো নাকি? মাইশা এবার পুরোপুরি হ্যাং খেয়েছে আয়াতের কথায়। এই সাংঘাতিক ছেলে তো বহু দূরে চলে গিয়েছে। মাইশা বিরক্ত হয়ে বলল, সাংঘাতিক মানুষ তো তুমি। আমি কি একবার বলেছি যে আমার বিয়ে করার শখ জাগছে? আর তুমি কই চলে গেছো? ইয়া আল্লাহ। আয়াত ঠোঁট কামড়ে আরো কাছে এলো মাইশার। চোখে চোখ রেখে বিক্ষিপ্ত সুরে বলল, আমি তো কোথাও যাইনি, এইখানেই আছি, এই যে তোমার কাছাকাছি। নিঃশ্বাস বন্ধ হয়ে এসেছে আয়াতের। এই ছেলে তো পাগল হয়েছেই, ওকেও পাগল বানিয়ে ছাড়বে। আয়াতের হুটহাট এভাবে কাছে আসাতে ওর যেন স্নায়ু কাজ করা বন্ধ হয়ে যায়। মাইশাকে এতটা অস্থির হতে দেওয়া আয়াত বলে উঠল, এখনই এই অবস্থা, সামনে যদি আরো ভয়ঙ্কর কিছু হয়ে যায় সহ্য করতে পারবে মাইশু পাখি? মাইশা মিহি কণ্ঠে বলল, তখনকারটা তখন দেখা যাবে, এখন সরো প্লিজ। আয়াত কিছু না বলে সরে যেতেই মাইশা ফটাফট এখান থেকে প্রস্থান করলো। কিছুক্ষণের আটকে রাখা রুদ্ধশ্বাস নিমেষেই এবার পরিণত হলো স্বস্তির নিঃশ্বাসে। ঘড়ির কাঁটা এখন 10টায় ছুঁই ছুঁই। পাটে চিত হয়ে শুয়ে আছে মাইশা। মাথার ওর ঘূর্ণায়মান ফ্যানটির দিকে ওর তীক্ষ্ণ দৃষ্টি। আজ সারাটা দিন ভয়াবহ ধকলের ওপর দিয়ে গিয়েছে। বিকেলে অর্পিতের বাসায় অর্পির সাথে আলাদাভাবে কথা বলার সুযোগ পায়নি মাইশা। তার ওপর ওই বুড়িটা আয়াতের সাথে যেই লেপটি লেপটি শুরু করেছিল, মাইশার ইচ্ছে করছিল বুড়িটাকে তুলে একটু আছাড় মারতে। এই বয়সেও প্রেম জাগে, ইস শখ কত! কিছুক্ষণ আগেই খালামণিরা রাতের খাওয়া দাওয়া সেরে তাদের বাসায় চলে গিয়েছে। তাই এখন মাইশা মোটামুটি ফ্রি। চোখেও ভর করেছে রাজ্যের ঘুম। এখন আর এক মুহূর্ত জেগে থাকা যাবে না। লাইট বন্ধ করে যখন ঘুমের দোরগোড়ায় পা দিতে চলেছিল, তখনও ফোনের রিংটোনে ঘুমটা হালকা হয়ে এলো ওর। এই মুহূর্তে রিংটোনের এই শব্দটা মাইশার বিদঘুটে মনে হচ্ছে। বিরক্ত নিয়ে মোবাইল স্ক্রিনে তাকাতেই ভেসে উঠল অর্পি নামটি। মাইশা ঘুম ঘুম কণ্ঠে ফোন রিসিভ করে বলল, হ্যালো ভাবি। ভাবি কইবি না আমারে কুত্তা, তোর ভাই আমার মান ইজ্জত সব ফালা ফালা কইরা ফেলছে। ঘুমের ঘোরে অর্পির এ কথাটি শুনে মাইশা তেমন কোনো প্রতিক্রিয়া না দেখাতে চাইলেও প্রচন্ড অবাক হয়ে গেল ও। এতটাই অবাক যে মিহি কণ্ঠে বলল, এই মাইয়া, পাগল হয়েছিস তুই? নাকি নুহাস ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে বলে মাথার তার ছিঁড়ে গেছে? আরে সিরে তো গেছে তোর ভাইয়ের মাথার তার। ওই হালারে শুধু রাগে মনে করছিলাম, কিন্তু সাথে যে আরো একটা গুণ ফ্রিতে পাবো তা কি জানতাম? অর্পির অসংলগ্ন বাক্যগুলো মাইশার মাথার ওপর দিয়ে যাচ্ছে, তাই কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে কাট কাট গলায় বলল, ভ্যাবা না করে পুরো ঘটনাটা বল যে হয়েছেটা কি। আর এক মিনিট, তুই কি জানতি যে আজ আমরা তোকে দেখতে আসবো? ওপাশে দম নিল অর্পি, হয়তো নিজেকে কথা বলার জন্য প্রস্তুত করছে। তারপর মলিন গলায় বলতে শুরু করলো,
আমার মায়ের 2 মাস ধরে আমার কান ঝালাফালা করে ফেলেছিল যে কবে বিয়ে করবি, কবে বিয়ে করবি। পরে ভাবলাম যে সামাদ পৃথা তো ফিক্সড, তোরও কয়েকদিন পর হয়ে যাবে। আর আনানের কথা তো বাদে দিলাম, ওই সাকুলের জীবনও বিয়ে হইব না। এখন আমি ভাবলাম শুভ কাজ সারতে দেরি করতে নেই। এক মিনিট, তুই না শাওন ভাইকে পছন্দ করতি? মাইশার বোকা সুলভ কথায় বিরক্ত হলো অর্পি। তেজি সুরে বলল, পছন্দ তো কলেজ লাইফে আশিক, ত্রিব্য, নিয়াস, মোহিত সবাইরে করছি। পাড়ায় বড় ভাইয়ের উপরও ক্রাশ খাইয়া বসেছিলাম। ভার্সিটির ওয়ান অফ দ্য মোস্ট হ্যান্ডসাম মিসির স্যারও বাদ যায়নি আমার নজর থেকে। তো এখন সবাইরে বিয়ে করে বসে থাকুন? এটা সত্যি যে শাওন ভাইয়ের উপর একটা উইকনেস কাজ করতো, বাট এছাড়া আর কিছুই না। এই জন্য তো ছেলে খুঁজতে বলেছিলাম মারে। তারপর আজ সকালে হুট করেই মা বলল যে আজ নাকি একজন দেখতে আসছে। আমি তখনও জানতাম না যে ওটা নুহাস ভাই ছিল। আম্মুর কথা মতো সুন্দর মতো সেজে চশমা ছাড়াই গিয়েছিলাম ড্রয়িং রুমে। আমার ঘোলাটে চোখ ঝোড়া দিয়ে কারো দিকে মুখ তোলার মতো ক্ষমতা ছিল না লজ্জায়, কিন্তু সবার কথাবার্তা শুনেই আন্দাজ করে নিয়েছিলাম আমার মায়ের সারপ্রাইজ। মাইশার ধারণাই তবে ঠিক ছিল। এই 2 মহিলা চক্রান্ত করে এই কারসাজি চালিয়েছে। মাইশা শুকনো ঢোক গিলে বলল, তারপর পূর্বের ঘটনা সমূহ। অর্পির রুমে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে নুহাস আর অর্পি। রুমে এসেই আগে চশমাটা পরে নিয়েছে ও। ভয়ে বুকটা রীতিমতো কাঁপছে। তখন যে নুহাস নামটা শুনে ওর মনে যে কি ঝড় বয়ে ছিল তা বলার বাইরে। কোনো মতে নিজেকে সামলে মুখে লজ্জা মিশ্রিত হাসির আবরণ দিয়ে রেখেছিল। এমনিতেও নুহাস বাই যে কি রাগী, 19 থেকে 20 হলে বাঘের মতো হুঙ্কার দিয়ে ওঠে। আর এই ছেলে ওর জামাই হবে? বিয়ের পর তো অর্পির তবে কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে যাবে। সারা জীবন টিচারদের মতো স্ট্যান্ড আপ অ্যান্ড সিট ডাউনের মুখোমুখি হতে হবে। ভাবা যায়? ভাবতেই অর্পির গলা ছেড়ে কাঁদতে মন চাচ্ছে এবার। নুহাস নিরাপত্তা কেটে পড়ল, এমনিতেও তো তুমি চশমা ছাড়া কিছু দেখতে পাও না, তো আজ চশমা ছাড়া আসলে কেন? উল্টো খেয়ে হাত পা ভেঙে গেলে কি করে ভাঙা বউ নিয়ে আমার ছোটাছুটি করতে হতো? এ কথাটি শুনেই ক্ষিপ্ত হয়ে গেল অর্পি। এ তো তার চশমা নিয়ে রীতিমতো অপমান। তবুও কোনো মতে ও নিজেকে সামলে রাখলো। মনে রাখতে হবে এটা নুহাস ভাই। অর্পি একটা পাল্টা উত্তর দিলে ওই ছেলে পাল্টা চর মারতে দ্বিধা করতো না। নুহাস এবার বলে উঠল, কি ব্যাপার অর্পি, আমায় দেখলে তোমার অপারেটিং সিস্টেম জং ধরে যায় নাকি? আমার দিকে তাকাও না, কোনো কথা বলো না। একটা জলজন্ত মানুষ তোমার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তুমি ভাবনায় মশগুল। হাল্লা, এ আমি কার পিছে ঝুলে পড়লাম? রেগে গেল অর্পি। চেঁচিয়ে বলে ফেলল, আপনারা আমি বলেছি এমন কানা বান্দরে বিয়ে করতে? তাছাড়া আপনারা বিয়ে করার কোনো শখ নেই। ওই দিন আপনার চোরাই আমি সিধা হয়ে গেছি। এতটুকু বলেই থামলো অর্পি। নুহাসের দিকে আড়ষ্ট ভঙ্গিতে তাকিয়ে ওর ভাবভঙ্গি বোঝার চেষ্টা করল। এতক্ষণে নির্বিকার নুহাসের ঠোঁটে ফুটে উঠল এক অদ্ভুত হাসি। শান্ত গলায়, আমি ওই দিন তোমার গালে চড় মেরেছিলাম দেখে আমায় বিয়ে করবে না, তাই তো? বিয়ে তো আমি তোমাকেই করব। তার আগে তোমাকে সাইজ করে নেই তো তোমার ডান গালে থাপ্পড় দিয়েছিলাম না? নুহাস ফট করে চুমু দিয়ে দিল অর্পির ডান গালে। অর্পির মাথার লাইট এবার যেন ফিউজ হয়ে গেল। ফ্যালফ্যাল করে তাই তাকিয়ে আছে নুহাসের দিকে। হাত পা বিরামহীনভাবে কাঁপছে, যেন শরীরের ওপর দিয়ে সাইক্লোন চলে গিয়েছে। এটা কি ঘটলো তার সাথে? নুহাস ওর গালে ভাবতেই অর্পি কাদো কাদো মুখে গালে হাত দিয়ে দিল। নুহাস তা দেখে মুখে রহস্যময় হাসি টেনে চলে গেল এ ঘর ত্যাগ করে। মাইশা স্তব্ধ। এমাত্র কি শুনলো এটা? কানে হাত চেপে বলল, তাকফিরুল্লাহ, এই মাইয়া তো লজ্জা করে না আমার কাছে আবার বড় ভাইয়ের প্রেম কীর্তি বলতে? তোর ভাই আমার গালে কিস করছে, যেটা আজ পর্যন্ত একটা ছেলেও করেনি। আর তুই কি না? তো কি করবো আমি? ভাইয়ারে বলবো যে ভাই তুই তোর হবু বউরে আর কিস করবি না, বিয়ের পরেও না, বলবো? চুপ হয়ে গেল অর্পি। ওর ছোট মস্তিষ্ক বুঝে গিয়েছে ওর বিশিষ্ট মাতা এই নুহাসের ঘাড়েই ওকে চাপিয়ে দেবে। মাইশা এবার ঘুমো ঘুমো কণ্ঠে বলল, দেখ আমার অনেক ঘুম পাইছে, আমি এবার ঘুমোতে গেলাম। তোর যদি আরো কথা বলতে ইচ্ছে হয় না, যা তোর হবু জামাইরে কল দে। বলেই টুট করে কল কেটে দিল মাইশা। রাতের আমেজে নিস্তব্ধ চারিপাশ। ঘড়ির কাঁটা 1:05 দেখাচ্ছে। তখন অর্পিকে ঘুমের কথা বলে কল কেটে দিলেও এখনো নিদ্রাহীনভাবে সময় কাটাচ্ছে মাইশা। মনে পড়ছে অর্পিতের বাসায় হুট করে আয়াতের কাছাকাছি আসার দৃশ্যটা।
আচ্ছা, তখন যদি মাইশা নুহাস ভাইয়ের মতো আয়াতের গালে ফট করে একটা চুমু দিয়ে দিত, তখন আয়াতের প্রতিক্রিয়া কেমন হতো? অর্পির মতো ভ্যাবাচাকা খেত নাকি নিজেই একটা ডোজ দিত? লজ্জায় লাল হয়ে যাচ্ছে মাইশা। মনটা আজকাল বড্ড অবাধ্য হয়ে যাচ্ছে। হুট করে মাইশার কি হলো ও জানে না। মনে হলো আয়াতকে এমনই দেখতে হবে ওর। এখন না দেখলে ওর হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে। সহস্র ভাবনা উড়িয়ে দিয়ে চার্জারের তার থেকে মোবাইল খুলে আয়াতের নাম্বারে ডায়াল করলো মাইশা। মনে হচ্ছে যে কল রিসিভ করবে না। এমনিতেও অনেক রাত হয়েছে, কিন্তু ওর ভাবনাকে ভুল ধরিয়ে দিয়ে কল রিসিভ করলো আয়াত। আসসালামু আলাইকুম, আরহাম আয়াত বলছি। আয়াতের শক্ত পুরুষালী কণ্ঠ শুনে দমে গেল মাইশা। উত্তেজনায় হৃদয় কিছুটা কাঁপছে। আয়াতের কণ্ঠ শুনে বোঝাই যাচ্ছে যে মাইশার নাম্বার ওর কাছে নেই। তাছাড়া মাইশা কখন নেয়ার চেষ্টা করেছে, বরঞ্চ আয়াতের নাম্বারটাই শাওন ভাইয়ের কাছ থেকে ম্যানেজ করতে বেশ বেগ পেতে হয়েছিল ওর। কিন্তু আয়াতের ফরমাল কণ্ঠটা আসলেই বেশ সুন্দর, এতটাই সুন্দর যে এই সুন্দর কণ্ঠের মায়ায় যে কেউ বিমোহিত হতে যাবে। নির্বিকারভাবে তাই এবার বলল, আমি মাইশা। ওপাশে আয়াত নিশ্চুপ, নীরবতা কাটিয়ে গম্ভীর মুখে বলে উঠল, এখনো ঘুমাওনি তুমি মাইশা পাখি? তুমি ঘুমোতে দিচ্ছ না তো? ওপাশে একটু হাসলো আয়াত। বুঝে গিয়েছে যে এই মেয়েটা ওকে নিয়ে কল্পনা করতে করতেই নির্ঘুমে রাত কাটাচ্ছে। এ কি হাসছো কেন? আচ্ছা শোনো না, আমার না তোমায় খুব দেখতে ইচ্ছে করছে, একবার আসবে প্লিজ? কি নিঃসংকোচ আবেদন মাইশার। এমন জড়ানো কণ্ঠ পেয়ে আয়াত কিছুটা ভরকে গেল। মাইশার মুখ থেকে যে এমন কোনো কথা শুনবে এটা কল্পনাও করতে পারেনি, তাই চিন্তিত সুরে বলল, আর ইউ ফাইন মাইশা? জ্বরটর হয়নি তো? কি সব বলছো? আমার জ্বর টর হতে যাবে কেন? আমি জাস্ট তোমাকে কাছে থেকে দেখতে চাই। তো কাল সকালে আসি? এখনই মানে এখনই? কাল দেখে কিছু করা আর এখন দেখে কিছু করার মধ্যে বিরাট এক পার্থক্য আছে। প্রখর কণ্ঠে বলল মাইশা। ওপাশে আয়াত দুষ্টুমিশ্বরে বলে উঠল, তো তুমি কিছু করতে চাও নাকি? চাই তো, অনেক কিছু করতে চাই। যেমন টাইট একটা হাগ করে বুকে মাথা রেখে তোমার সব ট্রাভেল এক্সপেরিয়েন্স শোনা, আরো অনেক কিছু এখন বলা যাবে না। ওপাশ থেকে হো হো করে হেসে উঠল আয়াত। কোনো মতে মিনমিনিয়ে বলে উঠল, এগুলো বলবা না প্লিজ, খারাপ লাগে তো। আচ্ছা বলবো না। তবে কি জানো যে এখন কয়টা বাজে? 1:15। আর এই মাঝরাতে যান হাতে নিয়ে আমি একটা মেয়ের বাসায় যাব? লোকজন তো আমায় জুতো পিটে করবে। আমার জন্য একটু জুতো পিঠে খেলে কিচ্ছু হবে না। তুমি এখন আসবে মানে আসবে, বাস। দীর্ঘশ্বাস ফেলল আয়াত। তারপর মলিন সুরে বলল, আচ্ছা আমায় সময় দাও, আমি বাসায় গিয়ে জামা কাপড় পাল্টে আসছি। মানে তুমি কোথায়? রেডিও স্টেশনে 12টা একটা টক শো ছিল এক ইউটিউবারের সাথে, আমি হোস্ট করেছিলাম। একটাই শেষ হয়েছে। তো এতক্ষণ বললে না কেন? তো হেসে উঠল আয়াত। তারপর শ্বাস টেনে বলল, বড্ড ক্লান্ত ছিলাম মাইশু। আননোন নাম্বার রিসিভ করে যখন তোমার কণ্ঠ শুনলাম, ট্রাস্ট মি, শকড হয়ে গিয়েছিলাম। তুমি এই মাঝরাতে যেমন পাগলামো করছো, এখানে বসে আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছি আমি। তো কি বলতাম বলো? এই ক্লান্ত মনে যে কেবল তোমাকে অবাধে বিচরণের অধিকার দিয়েছি। মাইশা নিশ্চুপ। আয়াতের কণ্ঠ কেমন যেন একটা নেশা দেখতে পেয়েছে। মাইশা আবার বলল, তাড়াতাড়ি আসো প্লিজ। আর হ্যাঁ, গেটের কাছে বাইক রাখবা না, একটা কোণে রেখে ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে থাকবা। আবার পাইপে হিরোদের মতো বারান্দায় উঠে পড়ো না কিন্তু, আমি নিচে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু অলরেডি বের হয়ে গিয়েছি, আসতে 1 ঘন্টা মতো লাগবে। এখন তোমার ডিউটি হলো একটা সেক্সি নাইটি পরে নিচে এসে আমাকে পাগল করে তুলবা। জুতো চেনো? যোগ করলাম। আচ্ছা শোনো, বাইরে কিন্তু ভালোই বাতাস আছে, মনে হয় শেষ রাতে বৃষ্টি পড়বে। তুমি একটা পাতলা চাদর পরে এসো। লাভ ইউ মাইশু পাখি। কল কেটে দিল আয়াত। চোখে রাজ্যের ক্লান্তি ভর করলেও ঠোঁটের কোণে এক চিলতে হাসি। ঠোঁট নাড়িয়ে হালকাভাবে বলে উঠল, প্রেমিকার আজকাল দেখি প্রেমিকের জন্য দৃষ্টি নেশা হয়ে উঠেছে। উফ, পাগল হয়ে যাব তো। ওপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট গভীরভাবে চেপে রেখেছে মাইশা। চোখে মুখে বিরাজ করছে টানটান উত্তেজনা। এই নিস্তব্ধতায় শুধু ওর প্রগাঢ় শ্বাস ছাড়া আর কিছুই অনুভব করতে পারছে না। একটা চাদর পেঁচিয়ে গেটের কাছে অপেক্ষা করছে আয়াতের আসার জন্য। ঢাকার উত্তরায়ের এই অংশটিতে রাতের গভীরতার সাথে নিস্তব্ধতা কেমন যেন হুড়হুড় করে বাড়ে।
শুনশান পথের মাঝে কেমন যেন একটা ভুতুরে ভুতুরে ভাব, সেই সাথে ঠান্ডা হাওয়ায় কেমন যেন একটা ঝিমানো অনুভূতি। মাঝে মাঝেই পথের ধারের কৃষ্ণচূড়া গাছটি থেকে অদ্ভুত শব্দ ভেসে আসছে। মাইশার এখন কেমন যেন ভয় করছে। এক পলক ভাবলো চলে যাবে ভিতরে, পর মুহূর্তেই বিষয়টা মাথা থেকে ছেড়ে দিল। আজ এই মুহূর্তে আয়াতকে না দেখলে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। লাগুক ভয়, তবুও এই 1 ঘন্টার অপেক্ষাকে বিফলে যেতে দেবে না। বেশ কিছুক্ষণ পর মাইশার অপেক্ষার পূর্ণতাটি ওর দোরগোড়ায় এসে হাজির হলো। অপেক্ষারত মুখে এবার ছেয়ে গিয়েছে উজ্জ্বলতার নুরানো ছাপ। আয়াত এসে শব্দহীন ভাবে এক কোণে বাইকে ব্রেক কষল। মাইশার সাথে চোখাচোখি হতেই মুখ ফুটে উঠেছে একটু মুচকি হাসি। রাতের আধারে এমন একটা ছেলেকে মুচকি হাসতে দেখতে যে কেউ মনে করবে এ যেন এক মায়া রাজ্যের রাজকুমার। কোনো ছেলের মুচকি হাসাতেও গালে যে নিখুঁতভাবে একটা টোল পড়ে মাইশার তা জানা ছিল না। মাইশা বাড়ির গেটের ভেতর দাঁড়িয়ে আছে আর আয়াত বাইরের এক কোণে। আয়াতকে দেখে তাই এক মুহূর্ত অপেক্ষা না করে বাড়ির সামনের প্রান্তের ছোট গেটটি খুলে দ্রুত পায়ে গেল আয়াতের কাছে। আয়াত বাইকের কাছে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। গায়ে সাদা শার্ট, হাতগুলো ভাঁজ করা, হাতে সিলভার রঙের ঘড়ি, ওপরে দুটো বোতাম খোলা, জিন্স আর পায়ে হোয়াইট কেটস, গলায় এখনো রেডিও স্টেশনের আইডি কার্ডটি ঝুলছে। বাতাসের তালে তা উড়াতে অন্যরকম সুন্দর লাগছে আয়াতকে। চুলগুলো একটু অগোছালো, মুখে ক্লান্তির ছাপ। মনে মনে খারাপ লাগলো একটু মাইশার। এই ছেলে নিজের কেরিয়ার সেটেল করার জন্য দিনে পড়াশোনা আর রাতে কাজ করে, আর সেই সব পরোয়া না করেও ওর এক কথায় মুখ বুজে এসে পড়লো আয়াত। ভালোবাসা বুঝি এতটাই আবেগে জর্জরিত হয়? মাইশা কিছু না বলেই হুট করে আয়াতের বুকে মিশিয়ে ফেলল নিজেকে। নিজের দুহাত দিয়ে শক্তভাবে আঁকড়ে ধরেছে আয়াতের পিঠ। আয়াতের বুকের কাছে মুখ ডুবিয়ে এক নাগারে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। ভ্যাবাচাকা খেয়ে গেল আয়াত। এতক্ষণের ক্লান্তিমাখা মুখে এবার বিরাজ করছে রাজ্যের বিস্ময়। মাথায় ভোঁতা যন্ত্রণা হচ্ছে, ম্যাজম্যাজে লাগছে শরীর, শিরায় উপশিরায় চাঞ্চল্যতার ভাব। এই মেয়ের মাথা ঠিক আছে তো? নিজেরই বাড়ির সামনে এভাবে মাঝরাতে নিজের প্রেমিককে জড়িয়ে ধরতে একবারও বুক কাঁপলো না? একবারও মনে ভয় হলো না যে কেউ দেখে ফেললে কি হবে? রাত ক্রমশই গভীর হচ্ছে, তারই সাথে বেগ পাচ্ছে ঝরালো বাতাস। কৃষ্ণচূড়া গাছের ডাল কেমন যেন মরমর করে উঠছে। আয়াতের নিঃশ্বাস ভারী হয়ে আসলো, তাই আস্তে করে মাইশাকে ছাড়িয়ে ধপ করে বসে পড়ল বাইকের সিটে। মাইশা এতে অবাক, খানিকটা বিস্ময় নিয়ে তাকিয়ে আছে ছেলেটার দিকে। কোনো ছেলেকে এভাবে জড়িয়ে ধরলে সে যে স্তব্ধ হয়ে যায় জানা ছিল না মাইশার। আয়াত বাইকে বসে দুহাত দুপাশে ভর দিয়ে খোলা আকাশের দিকে মুখ করে চোখ বুজে যাচ্ছে। ত্যাগ করছে বড় বড় নিঃশ্বাস, হয়তো নিজেকে নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাইশা অবাক হয়ে বলল, কি হয়েছে আয়াত? আয়াত গম্ভীর স্বরে বলল, আমায় পাগল বানানোর ষড়যন্ত্র করছো নাকি? এই মধ্যরাতে নিজে পাগল হয়েছো? কোনটা হয়েছো বলো তো? এমন পাগলামো কেন করছো মাইশু পাখি? তুমি বুঝো না তোমার এসব পাগলামি আমার নিঃশ্বাস বন্ধ করে দেয়? আমার পাগলামি পরে সামলাতে পারবে তো? আয়াতের নেশাকাতুর কণ্ঠে বিক্ষিপ্ত হয়ে উঠছে মাইশার মন, কেঁপে কেঁপে উঠছে একটু। আয়াত এবার চোখ নামিয়ে মাইশার মায়াবী চোখে চোখ মেলালো। চোখে খেলা করছে হাজারো অব্যক্ত কথা। উঠে দাঁড়ালো আয়াত, সেই বিক্ষিপ্ত চোখে চোখ রেখে মাইশাকে কাছে এসো। সেভাবে দাঁড়িয়ে থাকতেই আয়াত নির্বিকার ভাবে মাইশার বাহু ধরে নিজের কাছে টেনে নিল। অপ্রস্তুত হয়ে পড়ল মাইশা, তাই বিচলিত ভাবে বলল, কি করছো তুমি? আয়াতের মিহি গলা। মাইশার মুখের উপর আয়াতের উত্তপ্ত নিঃশ্বাস পড়ছে। মাইশা আবারও বলে উঠল, কেউ দেখে ফেলে কি হবে? হুশ, যখন আমার বুকে নিজেকে মিশিয়ে ফেলেছিলে তখন মনে ছিল না? আয়াতের কাট কাট উত্তর। হঠাৎ বাকশূন্য হয়ে গেল মাইশা। কৃষ্ণচূড়া ফুলের তীব্র অনুভূতিতে মনে অদ্ভুত বাসনা জেগে উঠেছে। তার সাথে প্রেমিকের উষ্ণ আবেগী ছোঁয়া মাথায় কেমন যেন ঝিম ধরিয়ে দিচ্ছে। মনে হচ্ছে এখনই বাতাসের বেগে হারিয়ে যাবে। আয়াত আলতো করে মাইশার কপালের কাছ থেকে চুল সরিয়ে কপালে নরম ঠোঁট বুলিয়ে মাইশাকে ছেড়ে দিল। সরে গেল একটু দূরে। মাইশা তখনও সেভাবে ঠাই হয়ে দাঁড়িয়ে আছে। বেহায়া মনে কেমন যেন আয়াতের স্পর্শ পাওয়ার জন্য আরো আকুপাকু করছে। আয়াত মৃদু স্বরে বলল, আমায় প্রাণ ভরে দেখা হয়েছে মাইশু? আয়াতের কথায় মাইশার ধ্যান ভাঙল। মাথা ঝাঁকিয়ে বাচ্চাদের মতো করে বলল, না, ভুলে গেছো যে আমি কি বলেছিলাম? না তো, আমার সব মনে আছে। আমায় দেখা মাত্রই আমায় টাইট একটা হাত করে বুকে মুখ ডুবিয়ে রাখবে, সেটা তো হয়ে গিয়েছে। এখন এত কথা বলো না সোনা। আমায় দেখার আবদার করেছো,
আমি এসেছি না, এখন যাও রুমে গিয়ে একটা সুন্দর ঘুম দাও। এখন যাব না, 10 মিনিট হলোই তো তুমি আসলে, আরো কিছুক্ষণ থাকি। মাইশার অসহায় কণ্ঠ। আয়াত চুলে হাত বুলিয়ে বলল। ইয়া খোদা, এই মেয়ে আমায় পাগল করেই শান্তির ঘুম দিবে। ভ্রু কুচকালো মাইশা, তারপর বলে উঠল। আমি এখন যাব না রুমে, আরো কিছুক্ষণ তোমার সাথে থাকবো ব্যাস। আরো কিছুক্ষণ? হ্যাঁ। তো কি করবে এখানে? ফুটপাতে বসে গল্প করব, না হলে এক কাজ করি, হিমু রূপার মতো হাতে হাত রেখে শহরে ঘোরাঘুরি করি, ভালো হবে না? আফটার অল আমার হুমায়ুন প্রেমী হবু শ্বশুরের ছেলে বউ বলে কথা। আয়াত কিছুক্ষণ শান্ত চাহনি নিক্ষেপ করলো মাইশার দিকে, তারপর বলে উঠল। হয়েছে উদ্ভট কথা, নাও গো। এমন করছো কেন তুমি? আমি কি তোমার সাথে এখানে একটু থাকতে পারি না? খেপে গেল আয়াত, খানিকটা রাগ চেপে বলল। না পারো না, বলে যাও না আমরা হাজব্যান্ড ওয়াইফ না। তোমার জিদের জন্যই এখানে এসেছি আমি। একটাবার ভেবে দেখেছো যে অ্যাট এনি চান্স তোমার ফ্যামিলি আমাদেরকে এভাবে দেখলে কি হবে? ভেবে দেখেছো? শেষ কথাটি একটু উচ্চস্বরে বলল আয়াত। মাইশা বাক্য শূন্য হয়ে গিয়েছে। আয়াতের এমন ব্যবহারে খারাপ লাগা শুরু হয়েছে মনের ভিতর। আয়াত মাথা চেপে ধরল, ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলল। আই এম সরি, আমি এমন বিহেভ করতে চাইনি। কিন্তু জান, বোঝার চেষ্টা করো, এখানে আমাদের এইভাবে দেখা করাটা মোটেও সেফ না। যতই আমরা বলি না কেন আমাদের মধ্যে কিছুই হয়নি, কিন্তু সমাজ আমাদের চরিত্রে দাগ লাগিয়ে দিবে। তো সমাজের কথা ভেবে আমরাও না হয় সবকিছু শেষ করে দিই, কি বলো? এভাবে বলো না মাইশু, বোঝার চেষ্টা করো। আর তোমার কি হয়েছে বলো তো? এত মাতাল হয়ে যাচ্ছ কেন? এমনিতেও তোমায় দেখলে মাথা আমার ঠিক থাকে না, আর মাঝরাতে যদি এমন নির্বিকার হয়ে ওঠো তো নিজেকে নিয়ন্ত্রণে রাখতে কষ্ট হয় না? আমার এই অনুরোধটা রাখো প্রিয়, প্লিজ এখন চলে যাও। আমাদের সম্পর্কটা একবার মেনে নিক সবাই, তারপর আর কোনো ছাড়াছাড়ি হবে না। এবার যাও। মাইশা কিছু না বলে নীরবে গেটের দিকে রওনা হলো মাইশা। আয়াত বাইকে বসতে বসতে একটু জোরালো গলায় বলল। তোমার বাপ ভাইকে বলে দিও আরহাম আয়াত খুব শীঘ্রই তার মাইশু পাখিকে বউ বানানোর জন্য নিতে আসবে। মাইশার বুকে তোলপাড় শুরু হয়ে গেল আয়াতের কথায়। চারিদিক থেকে এই নীরব রাতের মোহনীয়তা যেন ওকে গ্রাস করে ফেলছে। মনে মনে ভাবছে, আহা, এত সুখ সুখ অনুভব হচ্ছে কেন? নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যান্টিনে থম মেরে বসে আছে মাইশা ও ওর বন্ধুরা। জানালা দিয়ে বোতলগুলোর দিকে নিক্ষেপ করে রেখেছে। নীরবতা কাটিয়ে আনান এবার অর্পিকে বলল। কি করলি এটা তুই? ওই বেটাকে আমি দুই চোখে দেখতে পারি না, দেখলেই মাথায় আগুন ধরে যায়, তবু ভয়ে হামাগুড়ি খায়নি। দোস্তের বড় ভাই পর্যন্ত তো ঠিক ছিল, কেমনে পারলি তারা আমার দুলাভাই বানাইতে? মানে এমন দুলাভাই থাইকাও তো আজীবন সিঙ্গেল থাকা ভালো। আনানের কণ্ঠে হাহাকার। নুহাসকে দুলাভাই হিসেবে ভাবলেই ওর অন্তরাত্মা কেঁপে ওঠে। কত ভেবেছিল অর্পির বিয়ের সময় জামাইয়ের জুতো চুরি করে মোটা অঙ্কের টাকা নিবে, আর এই জামাই তো ওরই আঙুলের উপর নাচাবে। আনানের কথায় ক্ষিপ্ত হলো মাইশা, দাঁতে দাঁত চেপে বলল। আমার ভাইয়াদের নামে আর যদি একটা কথা কস, কসম আল্লাহর, তোর চোপা আমি ভেঙে ফেলবো। অর্পি কাঁদো কাঁদো সুরে আনানকে বলল। একটা কথাও কইবি না কুত্তা শালা। ওই দিন তুই অভিশাপ দিছিলি না যে নুহাস ভাইয়ের মতো আমি একটা জামাই পাবো? আজ দেখ, নুহাস ভাই ওই আমার হবু জামাই হইব। অর্পির অবস্থা কাহিল। অধিক শোকে পাতর হয়ে এই মেয়ে আজকাল অশ্রাব্য ভাষা ব্যবহার করা শুরু করেছে। এমন না যে নুহাসকেও মেনে নিতে পারবে না, কিন্তু নুহাস ছেলেটাকে জমের মতো ভয় পাই অর্পি। আনানের মতো ওরও নুহাসকে দেখলে ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। নুহাসের এক ধমকে আনান, সামাদ, পৃথা সিটিয়ে গেলেও অর্পি সর্বদাই ভ্যাভ্যা করে কেঁদে ফেলত। আর মানুষ যে একটা মানুষকে কান্নারত অবস্থায় দেখে মোহে পড়ে যায়, নুহাসকে না দেখলে অর্পিতা জানতে পারত না। গোল ফ্রেমের চশমা পড়ুয়া এই মায়াবতী মেয়েটি বড়ই বাচ্চা সুলভ। তাই সেদিন হঠাৎ নুহাসের স্পর্শ বিদ্যুতের ন্যায় নাড়িয়ে দিয়েছিল ওকে। সেদিনের পর থেকেই নুহাসকে দেখলে ও মিহিয়ে যায়। মনে এমন সব আবেগের সূত্রপাত হয় যা এই 21 বছরের জীবনে কখনোই হয়নি। সব দিকেই কেমন যেন এক দুর্দান্ত চাঞ্চল্যকর ভাব। পৃথা অর্পিকে গাঁটা মেরে বলল। কি হয়েছে তোর? ধ্যান ভাঙল অর্পির। এতক্ষণ চিন্তা চেতনার রাজ্য ছেড়ে অন্য ভাবনায় মশগুল ছিল। মেকি হেসে বলল। কি হবে আবার আমার? কিছুই না। মাইশার চোখে মুখে নির্লিপ্ততার ছাপ।
নুহাস আর অর্পির বিয়ে নিয়ে রীতিমতো তোড়জোড় শুরু করে দিয়েছে। মাইশা আদেও বুঝতে পারল না যে অর্পির মা আর শারমিন বেগম এত তাড়াহুড়ো কেন শুরু করেছেন বিয়ের জন্য। বিয়ে ঠিক হয়েছে সবেমাত্র, এত সব কর্মব্যস্ততার ভিড়ে একটু প্রাণ ভরে শ্বাস নিতে চায় মাইশা। প্রিয়জনের হাত আঁকড়ে ধরে ঘুরতে চায়, কিন্তু আয়াতেরও সেদিকে খবর নেই। ওর মাস্টার্সের পরীক্ষা শেষ হলো কিছুদিন হয়েছে, এর মধ্যেই খালামণি ওকে জোর করে কাজে ঢোকাতে চাইল, কিন্তু আয়াত নির্বিকারে বলে দিয়েছে যে ও রেডিও সেন্টারেই আপাতত জব করবে। শাওন ভাইও ইতিমধ্যেই ব্যস্ত নিজের কেরিয়ার নিয়ে। আজকাল আয়াত কাজে এতটাই মশগুল যে মাইশার সাথে দেখা করার বিন্দুমাত্র সময় পায় না, কিন্তু নিয়ম মাফিক প্রতি রাতেই ওর সাথে 1 ঘন্টা কথা বলবে, যার মধ্যে মাইশা কথা বললেও আয়াত হু হ্যাঁ ছাড়া তেমন কিছু বলতো না। ইদানিং কাজের চাপে প্রচন্ড গম্ভীর হয়ে গিয়েছে ও। মাইশার অবচেতন মন তখন অজান্তেই বলে উঠেছে ওর জন্য হয়তো আয়াতের বিরক্তি লাগে, তার জন্য গত 2 দিন আয়াতের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করেনি মাইশা। আয়াত না হয় কিছুদিন পর কাজ নিয়েই ব্যস্ত থাকুক, লেটারও তো নিজের কেরিয়ার গড়তে হবে। হুট করে চেয়ার ছেড়ে উঠে পড়ল মাইশা। আনান, সামাদ, পৃথা, অর্পি সবাই নিজের কথা ছেড়ে ওর দিকে মনোযোগ দেয়। পৃথা তাজ্জব সুরে বলে উঠল, কি রে, এভাবে উঠে গেলি কেন? পৃথার কথার প্রত্যুত্তর দিল না মাইশা, শুধু মিহি কণ্ঠে দুটো কথাই বলল, তোরা গল্প গুজব কর, আমি বাড়িতে গেলাম, ভাল লাগছে না। বলেই গটগটিয়ে ক্যান্টিনে প্রস্থান করলো মাইশা। বাকিরা সবাই এখনো নির্মোদ চোখে মাইশার যাওয়ার পানে তাকিয়ে আছে। মেয়েটা আজকাল বেশ রহস্যময়ী হয়ে উঠেছে। স্বচ্ছ নীল আকাশ ভেদ করে গড়িয়ে পড়ছে কাঠফাটা রোদ। এই দুপুর রোদটাতে যেদিকেই তাকানো হচ্ছে সেদিকেই হলুদ বর্ণের আবির্ভাব। বার কয়েক খালি ঢোক গিলল মাইশা। এই গরমে তেষ্টা পেয়েছে বটে। রাস্তার এক কোণে দাঁড়িয়ে হাত ঘড়ির দিকে পরখ করে নিল। কাটাই কাটাই 12:47 বাজে। আর কিছু সময় পর হয়তো জোহরের আজান দিয়ে দিবে। তাই তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য রিক্সা খোঁজার জন্য এদিক সেদিক তাকালো। হুট করে একটা বাইক সামনে এসে পড়তেই ভড়কে গেল মাইশা। তেজ নিয়ে এর প্রতিবাদ করতে যাবে, কিন্তু বাইক আর বাইকের মালিকের চোখে দৃষ্টি নিক্ষেপ করলেই ওর গরম চাহনি শীতল হয়ে গেল। নির্লিপ্ত ভঙ্গিতে আয়াত বসে আছে, পরনে নীল শার্ট আর গ্রে প্যান্ট। গরমের কারণে হাতের কাছে ফোল্ড করা হাতাটি আটোসাটো ভাবে লেগে আছে। মাইশার দিকে না তাকিয়ে শান্ত ভঙ্গিমায় বলে উঠল, বাইকে উঠে পড়ো। বিরক্তির ভাঁজ পড়ে মাইশার কপালে। এতদিন নিচু থেকে এক পলকের জন্য কথা বলে নাই, আর এতদিন পর দেখা করে কই না কুশল বিনিময় করবে, কিন্তু হলো উল্টো। কওয়া নেই কথা নেই, হুট করে বলল, বাইকে উঠে পড়ো। মাইশা চোখ ছোট ছোট করে বলল, আমি যার তার বাইকে এভাবে উঠে পড়ি না। আয়াত চোখ পাকিয়ে বলল, আবার বাচ্চামো শুরু করেছো কেন তুমি? ফটাফট পিছে বসে পড়ো। আয়াতের কণ্ঠে স্পষ্ট ক্রোধের আভাস পাওয়া যাচ্ছে। এই গরমে এই ক্রোধের শিকার হয়েছে নিজেকে আরো ভস্মীভূত মনে হলো। মা তাকিয়েই বলল, আমি এখন বাসায় যাব, আর তুমিও না হয় তোমার কাছে যাও। ইদানিং যা ব্যস্ত মনে হচ্ছে, কদিন পর তো কথা বলাই বন্ধ করে দিব। আয়াত নীরব ভঙ্গিতে এবার মাইশার এক হাত টান মেরে বসিয়ে দিল পিছনের সিটে। হতভম্ব হয়ে গেল মাইশা। আয়াতের এহেন কাণ্ডে ওর মাথা শূন্য হয়ে গিয়েছে। আয়াত বাইক স্টার্ট করতেই মাইশা কিছু বলতে যাবে, তার আগেই আয়াত শীতল কণ্ঠে বলল, মুখ থেকে একটা ওয়ার্ড বের হলে ডিরেক্ট আমি খালামনির কাছে আমাদের ব্যাপারে গিয়ে সব বলবো। মিহিয়ে গেল মাইশা। ভারাক্রান্ত অবস্থায় আয়াতের কাঁধে নিজের হাত চেপে ধরল। তাই আয়াত কিছু না বলেই এবার বাইকটা হাতির ঝিলের দিকে নিয়ে গেল। হাতির ঝিলের এপাশটিতে বহমান ঠান্ডা বাতাস। রৌদ্রের তেজটি সঠিকভাবে বোঝা যাচ্ছে না এত বাতাসের কারণে। নীল আকাশের সাদা মেঘের আস্তরণে আশপাশ চমৎকার লাগছে। সব দিকেই কেমন যেন এক মৌনতার ভাব। অধরের শিউলি গাছটিতে এত সুন্দরভাবে দাঁড়ানো দেখে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকার চেষ্টা করলেও তা পারল না মাইশা। কেননা আয়াত বিধ্বস্ত ভঙ্গিমায় বেঞ্চের সিটে মাথা এলিয়ে দিয়েছে। চোখে মুখে কেমন যেন লাল দেখাচ্ছে। ঠোঁট কামড়ে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আয়াত। কিছুক্ষণ পর শীতল কণ্ঠে বলল, 2 দিন ধরে কল রিসিভ করছো না কেন? মাইশা নীরব। কিছু জিজ্ঞেস করছি তোমাকে, কল রিসিভ করছো না কেন? তবুও মাইশা কিছু বলল না। কঠোর দৃষ্টি সামনের ঝিলের পানিতে দিয়ে রেখেছে। খেপে গেল আয়াত। উচ্চস্বরে বলে উঠল, এসব লেইম কাজের মানে কি মাইশা? একটাবার ভেবে দেখেছো যে আমার কি অবস্থা হয়েছিল? সারাটা দিন খাটাখাটুনি করে রাতের নিস্তব্ধ প্রহরে তোমার কণ্ঠই নিমিষে আমার ক্লান্তি দূর করে ফেলতো। আমার জন্য একটু কষ্ট হয় না তোমার?
তোমার আবদারের জন্য তো আমি ছুটে চলে এসেছি তোমার সাথে দেখা করার জন্য। আর তুমি এক কাজ করো, মেরে ফেলো আমায়, তবেই তো তোমার শান্তি হবে, তাই না? ছলো ছলো করে উঠল চোখ ঝোড়া মাইশার। না চাইতেও চোখের অবাধ্য জলগুলো অবধারায় গড়িয়ে পড়ছে। মেহি গলায় বলল, 2 দিন ধরে তোমার কল রিসিভ করলাম না বলে তুমি এমন করছো? একটাবার বলতে পারবে যে লাস্ট কবে আমার সাথে কথা বলেছিলে? হ্যাঁ ছাড়া আমার মনে হচ্ছিল যে আমি তোমায় বিরক্ত করছি, তাই কথা বলি নাই 2 দিন। শান্ত হয়ে গেল আয়াত। মেয়েটার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এভাবে বকাটা আসলে ঠিক হয়নি। আয়াত নিজের চুলগুলো এক হাতে পিছনে ঠেলে দিয়ে নির্লিপ্ত শ্বাস ছাড়ল। তারপর মাইশার সামনে আড়ষ্ট ভঙ্গিতে বলল, সরি, আমার এইভাবে বলা উচিত হয়নি। সরি বলছো কেন? দোষ তো আমার। আমি তো তোমাকে একটু শান্তিতে থাকতে দেই না। মাইশার কাট কাট উত্তর। আয়াত কিছু না বলে আলতো হেসে এগিয়ে গেল কানের কাছে। মাইশা পিছাতে গেলেই আয়াত নিচের হাত দিয়ে ওর হাত চেপে ধরে, যার দরুন থেমে যায় মাইশা। আয়াতের হুটহাট এভাবে কাছে আসাতে অস্বাভাবিকভাবে ওর হৃদস্পন্দন বেড়ে যায়। ঠিকই তো বললাম, আমায় তুমি শান্তিতে থাকতে দাও না। এই অবাধ্য মনটা সময় অসময়েই শুধু মাইশা নামটি উচ্চারণ করতে থাকে। আর আমার সাথে কথা না বলে কি মজা পেয়েছিলে তুমি? জানো আমার কি অবস্থা হয়েছিল? 2 রাত শান্তি মতো ঘুমাতে পারি নাই। শ্বাস নেওয়া তো কষ্টকর হয়ে গিয়েছিল। আর একটু হলে যদি মরে যেতাম, তার দায়ভার কি তুমি নিতে? নিজেকে কেমন যেন দমবন্ধ পরিস্থিতির শিকার মনে হলো ওর। দুপুরের এই জনশূন্য পরিবেশের তিক্ততা নিমেষেই মেঘের ন্যায় উড়ে গিয়েছে। আর মাইশা তখনও নীরব। আয়াত মাইশার কাছ থেকে সরে আসলো আস্তে করে। এখানে বেশিক্ষণ থাকা যাবে না। নতুন নতুন অফিসে কাজ শেখা শুরু করেছে। এ সময় কাজে ফাঁকি দিলে বাবা রাগ করতে পারে। আয়াত শীতল গলায় বলল, আর অল্প কিছু সময় মাইশা, একবার নুহাস ভাইয়ের বিয়েটা হয়ে যাক, ততদিন আমিও নিজের ক্যারিয়ার সামলে নেই, যাতে তোমার বাবা খালু আমায় তোমার অযোগ্য না মনে করতে পারে। তারপর এই আরহাম আয়াত বিয়ের জন্য অনশন শুরু করবে। ফিক করে হেসে দিল মাইশা। যতবারই মনে একটা ভয় জেগে ওঠে, ততবারই আয়াত নতুনভাবে আশ্বাস দেয় ওকে। আয়াতের প্রতিটি কথা, প্রতিটি ভঙ্গিমায় যেন মাইশার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। রাগ, হাসি, তেজ সব কিছুতেই কোনো না কোনো ভাবে যেন মাইশার অস্তিত্ব রয়েছে। মাইশার মনের কোথাও চট করে বুঝে ফেলার মতো ক্ষমতা ধারণ করে নিয়েছে। ব্যাপারটা এমন হলো কেন? ছেলেটা কি আজকাল মন পড়া শুরু করেছে নাকি? 11:30টার সময় নিজের খালামনির বাসায় গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের তরকারি খেতে মগ্ন আয়াত। বোঝা মুশকিল যে এটা কি সকালের খাবার খাচ্ছে নাকি দুপুরের। ডাইনিং টেবিলের একপাশে চিন্তায় বিভোর হয়ে বসে আছেন শারমিন আর রাহেলা বেগম। নুহাস গ্যারেজ থেকে গাড়ি বের করতে গিয়েছে শপিং এ যাবে বলে। এদিকে আয়াতের মুখে ক্লান্তি মাখা ছাপ। গতরাতে 1:30টার দিকে রেডিও সেন্টার থেকে বাড়ি এসে ভেবেছিল সকাল পর্যন্ত শান্তির ঘুম দিবে, কিন্তু সে ভাগ্য আর জোটেনি। হুট করেই কল এসেছে যে ওর শোয়ের জন্য একজন কোম্পানি স্পন্সর করবে। মিটিং সকাল 9টায়। এদিকে বাবার সাথে ব্যবসার কাজ শেখা, আবার এই জবটি রীতিমতো ক্লান্ত করে তুলছে আয়াতকে। আজ নুহাসের বিয়ের শপিং এর জন্য সবাই একসাথে শপিং করতে যাবে। রান্নাটা বেশ মজার হয়েছে খালামণি। সকালে তুই কিছু খাসনি তাই না? এসে আবার প্লেটে মনোযোগ দিল আয়াত। শারমিন আর রাহিলা বেগম যা বোঝার বুঝে গিয়েছেন। কপালে বিরক্তি চেপে বসালেন রাহিলা বেগম। ছেলের এসব খামখেয়ালিপনা তিনি মেনে নিতে পারছেন না, তাই ক্ষুণ্ণ কণ্ঠে বলে উঠলেন, এত বড় হয়ে গিয়েছিস কবে? নিজের খেয়াল রাখা শিখবি বলতো? আমি তোকে বারবার বলেছি এসব রেডিও স্টেশনের আরজে এর কাজ ছেড়ে দে। তোর বাপের ব্যবসা আছে, তোরা ভাই বোন মিলে সুন্দর মতো সামলাবি। কিন্তু ছেলে কি আমার কথা শুনে? আগে পড়াশোনা ছেড়ে বন্ধুদের নিয়ে দেশ ঘুরেছিস, আর এখন আবার কাজের চাপে দম নিতে পারিস না। বিনিময়ে আয়াত নীরব থাকলো। খালামণির উদ্দেশ্যে ব্যস্ত ভঙ্গিতে বলল, খালামণি পানি দাও তো। শারমিন বেগম সবিনয়ে তা করলেন। আয়াত আজ তৃপ্ত সহকারে খেয়েছে। হয়তো পেটে ক্ষুধা ছিল, বিধায় খাবারটি আরো সুস্বাদু লাগছে। এমনিতেও ইলিশের তরকারি আয়াতের বেজায় প্রিয়। বেসিন থেকে হাত ধুয়ে আয়াত বলে উঠল, তাড়াতাড়ি চলো, নুহাস ভাই বোধহয় বাহিরে ওয়েট করছে।
এই কথাটি বলে সদর দরজার দিকে চলে যেতেই মুখোমুখি হলো মাইশার। মেয়েটা আজ কালো সালোয়ার কামিজ পরেছে নর্মাল কারুকাজের, হালকা কোকড়ানো চুলগুলো তুলি দিয়ে বাঁধা, লেয়ার কাট করার কারণে সামনে ছোট ছোট চুলগুলো সুন্দরভাবে কপালের উপর পড়ে আছে। আয়াত কিছুক্ষণ সম্মোহনী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকলো। মেয়েটা ধীরে ধীরে আরো সুন্দর হয়ে যাচ্ছে, মেয়েটা ধীরে ধীরে আরো সুন্দর হয়ে যাচ্ছে। অন্য সময় হলে আয়াত নিজের খাপছাড়া কথা দিয়ে মাইশার 13টা বাজিয়ে দিতে, কিন্তু এখন সেই সময়টা না। তাই স্বাভাবিক ভঙ্গিতে বলে উঠল, খালামণি, মাকে নিয়ে জলদি বাইরে আসো। সম্মতি জানালো মাইশা। ছেলেটা কাজের চাপে একেবারেই নীরব হয়ে গিয়েছে, তবুও সেই চোখ জোড়ায় তাকালে এক অন্য ভালো লাগা কাজ করে ওর। কেমন যেন হিমশীতল এক অনুভূতি, তপ্ত গরম চারিপাশে, সাথে তো রয়েছেই মানুষের জমজমাট ভিড়। বসুন্ধরা মার্কেটের উল্টো পাশে যেই ফার্নিচারের দোকানগুলো আছে সেখানে গাড়ি থামালো নুহাস। সাথে সাথে বেরিয়ে পড়ল শারমিন, রাহিলা বেগম আর মাইশা। নুহাসের গাড়ির পিছনেই আয়াত নিজের বাইক থামালো। বেচারাই তপ্ত রোদে ঘামে একটু ভিজে গিয়েছে। মাইশা অসহনীয় চোখে চারিদিকে তাকালো। আজ শনিবার, আর এ কারণেই বোধহয় জমজমাটটা একটু বেশি। সামনে মেট্রো রেলের কাজ হওয়াতে রাস্তা উঠল। মনে কি তোমার মায়া মমতা নাই? তোমার সামনে এই হ্যান্ডসাম ছেলেটা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে, আর আমার সামনে ঢকঢক করে পানি খাচ্ছ তুমি। তোমার তো গর্দান কেটে ফেলা উচিত। অবাক হলো মাইশা। আসলে তেষ্টার কারণে পানি খাচ্ছিল ও। তার মধ্যেই আয়াত এটা বলবে ও ভাবতে পারেনি। শারমিন বেগম চোখ গরম করে মাইশাকে বলল, আসলেই তো, তুই এসির হাওয়া খেতে খেতে এসেও গরমের জন্য পানি খাচ্ছিস। আর ভাব ওই বেচারার কি অবস্থা, ওকে পানিটা দিলে কি হতো। আবার এমন করলে সবার সামনে তোর কান মলা দিব কিন্তু। এমতো অবস্থায় মাইশা এগিয়ে গেল আয়াতের দিকে। চোখ জোড়া আম্মুর করা কথায় ক্রমশ ছোট হয়ে এসেছে। নিজের হ্যান্ডব্যাগ থেকে পানির বোতল বের করে বলল, এই নাও। নির্বিকার ভাবে সেই পানি নিয়ে এক চুমুকেই শেষ করে ফেলল আয়াত। তারপর পকেট থেকে রুমাল বের করে সন্তর্পণে মুছে নিল নিজের মুখটি। এদিকে সবাই রাস্তা পার হয়ে ওপারে শপিং সেন্টারের প্রবেশের জন্য উদ্যত হলো। নুহাস গাড়িটা ইউটার্ন মেরে মার্কেটের গ্যারেজে গাড়িটি পার্ক করার জন্য চলে গেল। তবে আয়াত এখানকার এক পরিচিত দোকানের সামনেই নিজের বাইক রেখে এসেছে। পান্থপথের এই রাস্তাগুলো একটু বিপজ্জনক। এখানে প্রচন্ড গাড়ি চলাচল হয়, বিধায় রাস্তা পার হওয়ার সময় একটু অসাবধান হলেই বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই রাস্তা পার হওয়ার সময় আয়াত চক্ষু অগোচরে হাত আঁকড়ে ধরল মাইশার। ঘটনায় স্তম্ভিত হয়ে মাইশা যখন অবাক চাহনি স্বরূপ আয়াতের দিকে তাকালো, আয়াত শীতল কণ্ঠে বলল, আমার দিকে না তাকিয়ে রাস্তা পারাপারে মনোযোগ দাও। ছেলেটার কণ্ঠে ওর জন্য হৃদয়ে টান অনুভব করলো মাইশা, যেন মাইশা অল্প বয়সী একটি কিশোরী। আয়াতের স্পর্শে যত্ন আছে, আছে কিছু অব্যক্ত কথা যা বিক্ষিপ্ত সুরে বলে ওঠে, আমি তোমার পাশে। বসুন্ধরা শপিং কমপ্লেক্সে প্রবেশ করতে এক শীতল হাওয়া সবাইকে আবদ্ধ করে নিল। বাইরে থাকা তপ্ত গরমে জর্জরিত হওয়ার পর এসির ঠান্ডা হাওয়ার সংস্পর্শে মুহূর্তেই সকলে শীতল হয়ে গিয়েছে। গ্রাউন্ড ফ্লোরের সেন্ট্রাল পয়েন্টে বেশ কয়েকটি মোবাইল আর বিউটি প্রোডাক্টের স্টল বসেছে। বলাই বাহুল্য আজ অর্পির পরিবারও আসবে সবতে পারেনি, কেননা রাহিলা বেগম শাওনকে নিজের আয়াতের থেকেও বেশি স্নেহ করেন। আয়াতের ভবঘুরে স্বভাব আর খামখেয়ালিতে শাওনই আয়াতকে সবসময় টেক কেয়ার করেছে। এমনকি শাওনের স্মোকের বদভ্যাসে সবাই একটু নাখোশ হলেও আয়াতকে সুযোগ দেয় মাঝে মাঝে। ওদের দুজনের পছন্দ, চলাফেরা সবকিছু ভিন্ন হলেও একে অপরের জন্য প্রাণ ছিটিয়ে দিতে পারবে দুজনে। কাকতালীয়ভাবে নুহাস, মাইশা, আয়াত, রাহিলা আর শারমিন বেগম আইসক্রিম বারের সামনে অর্পি আর ওর পরিবারের সাথে শাওনকে পেয়ে গেলেন। শাওন মূলত ওদিকে আলাপ চালাচ্ছে আনার আর সামাদের সাথে। ওদেরকেও অর্পির সাথে আসতে দেখে খানিকটা অবাক হলো নুহাস আর মাইশা। নুহাস বিড়বিড়িয়ে মাইশাকে বলল, এই ব্যাটারিগুলো অর্পির সাথে কি করেছিল? মাইশা তাজ্জব হয়ে বলল, ও মা, তো অর্পির ফ্রেন্ডরা অর্পির সাথে থাকবে না? ওরা তো তোরই ফ্রেন্ড। মুখ কালো করে ফেললো মাইশা, মনে মনে বলল, তোমারই কি করে বলি যে তোমার ভয়ে এগুলোর একটা পিছু বরপক্ষে সামিল হবে না। কথাটা মনের মধ্যেই চেপে রাখলো মাইশা। সবার সাথে কুশল বিনিময় সম্পন্ন হলো সুনিপুণ ভাবে। অর্পির সাথে অর্পির মা, 7-এ পড়ুয়া ছোট বোন ওরি এসেছে। অপ্রস্তুত হয়ে আছে।
নুহাসের সাথে চোখাচোখি হলেই ওর শরীরে বারংবার হিম ধরে যায়। জুয়েলারি কেনার সময় নুহাস নির্বিকার ভঙ্গিমায় নানান অজুহাতে অর্পির সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু অর্পি ততবারই আল্লাহ আল্লাহ করে বেঁচে যায়। অর্পি এবার পৃথা আর মাইশাকে দেখে বলল, বোয়েন আমারে বাঁচা, নুহাস ভাই ফেবিকলের মতো আমার সাথে চিপকা চিপকা ঘুরতেছে। পৃথা আজব ভঙ্গিতে অর্পির চশমা ঠিক করতে করতে মাইশাকে বলল, লে মাইশু, এতদিন জানতাম এই মাইয়ার শুধু চোখের সমস্যা, মাথায় যে সমস্যা এটা। আরে ওই গবেট, তোর হবু জামাই তোর সাথে চিপ্পা ঘুরবো না তো কি আমার সাথে চিপ্পা ঘুরবো? সামাদ চোখ গরম করে তাকাতেই জিভ কাটল পৃথা, কানে হাত দিয়ে বলল, সরি জানু, আমি তো জাস্ট কথার কথা বললাম। এদিকে আনান মহাবেচারা তো পড়েছে মহা ফ্যাসাদে। এতক্ষণ অর্পির মতো নুহাসের চোখের আড়ালে ঘুরে বেড়াচ্ছিল আনানো, যাতে নুহাস কোনো ক্রমে ওর সাথে কোনো রকম কথা না বলতে পারে, কিন্তু ভাগ্যবোধ হয় ওর সঙ্গ দেয়নি। নুহাসের প্রখর ডাকে সাড়া দিতে হলো না চাওয়া সত্ত্বেও। মিনমিনিয়ে বলে উঠল, ভাই কিছু বলবেন? নুহাস আয়াত আর শাওনের সাথে ওর জন্য শেরওয়ানি দেখতে মগ্ন। আনানের দিকে না তাকিয়েই বলল, কি ব্যাপার আনান, ইদানিং তোমায় তো দেখাই যায় না? আনান মেকি হাসি দিয়ে বলল, ওই যে ভাই, পড়াশোনার প্যারায় আছি। আল্লাহ তোমায় তবে একটু দায়িত্ববান দিয়েছে। এবার যে কথার জন্য ডেকেছি সেটা শোনো। আমার বিয়েতে ইনভাইট সব কাজ তোমার সামলানোর দায়িত্ব দিলাম। আনানের মাথায় এবার যেন আকাশ ভেঙে পড়ল। কোনো মতে শুকনো ঢোক গিলে বলে উঠল, কি বললেন ভাই? আমি এই কাজ করতে পারবো না। কিন্তু কেন? নুহাস প্রখর কণ্ঠে বলে উঠল, আমি তো কোনো পক্ষে হব ভাই। আমার ফ্রেন্ডের বিয়া, কত প্ল্যান আছে। জামাই জুতা মানে জুতা সাফ করবো আর কি, বরপক্ষে সেবা করতে হবে না? সেটা না হয় বরপক্ষ লোক হয়েই করো। তাছাড়া আমাদের তো ডেস্টিনেশনে ওয়েটিং হবে, সুতরাং ওই দিকটা সামাদ আর এই দিকটা না হয় তুমি সামলায় নাও। বেচারা আনান শুধু পারছে না কাঁদতে। এদিকে শাওন আয়াত দুজনেই মুখ টিপে হাসছে আনানের এই অবস্থা দেখে। শাওন তাই আয়াতকে মিনমিনিয়ে বলল, সবার কেনাকাটা ইতিমধ্যে হয়ে গিয়েছে। মায়েশা এ পর্যন্ত যে কয়টি জামা নিল সবাই যেন আয়াতের পছন্দ মতো। আয়াত একটা বারও সবার সামনে মুখ ফুটে কিছু বলেনি, বলেছে চোখের ইশারায়। মায়েশা মানতে বাধ্য যে আয়াতের পছন্দ দুর্দান্ত। সাথে মায়েশা অবাক না হয়েও যেন পারল না আয়াতের গুপ্ত অ্যাক্টিং প্রতিভা দেখে। এই ছেলেকে দেখে কেউ কি বলবে যে সামনে সে যতটা ইনোসেন্ট সেজে থাকে ভেতরে ভেতরে ততটাই লুচুবাক? মায়েশা শুধু ভাবে আয়াতের ভরত্ব জেনে গেলে তো ওর আম্মু হার্ট ফেল করত। সবশেষে এখন শুধু অর্পির গায়ে হলুদের শাড়ি কেনাকাটাই বাকি। লিফটের 3 তলায় শাড়ির মার্কেটের মধ্যে তাই চলে গেল সবাই। আয়াত, শাওন, সামাদ, আনান, নুহাস সবাই বাইরে এদিক ওদিক ঘোরাঘুরি করতে মগ্ন, আর বাকিরা সবাই শাড়ির দোকানে ঢুকেছে। অনেক খোঁজাখুঁজির পর একটি শাড়ি পছন্দ হলো সবার। তাই শারমিন বেগমের কথা মতো মাইশার সাথে অর্পিকে চেঞ্জিং রুমে পাঠিয়ে দিলেন উনি। চেঞ্জিং রুমের সাইডটা একটু দূরে থাকায় বেশ নীরব। হঠাৎ শাড়ি পরতে গিয়ে অর্পি ভিতর থেকে বলে উঠল, মাইশো, কি হয়েছে? ব্লাউজ তো মার কাছে, একটু নিয়ে আয় না। বিরক্তির ভাঁজ পড়ল মাইশার মুখে। বিড়বিড় করে বলে উঠল, তুই কসমিক কালেও ঠিক হবি না, দাঁড়া নিয়ে আসছি। বেশ কিছুক্ষণ পর দরজায় নক পড়ল অর্পির। অর্পির ধারণা হলো যে মাইশা হয়তো ব্লাউজ নিয়ে এসেছে, তাই দরজা খুলতে হাত বাড়িয়ে দিতেই নুহাস তৎক্ষণাৎ ভিতরে এসে দরজা লাগিয়ে দিল। এবার দম বন্ধ অবস্থা। আমতা আমতা করে বলে উঠল, আপনি এখানে কেন? দরজার সাথে ওকে মিশিয়ে ফেলল নুহাস, চোখের চাহনি তীব্র থেকেও তীব্রতর। এই দৃষ্টি দেখে অর্পি আগে ভয় পেলেও এখন কেমন যেন ঘোরে পড়ে যায়। কি আছে এতে যা ওকে ঘোরে ফেলে দেয়? নুহাস শীতল কণ্ঠে বলল, আমায় এড়িয়ে চলছো কেন? অর্পি নড়াচড়া করতেই নুহাস শক্ত করে ওর বাহু চেপে ধরল নুহাস। ছেলেটার উষ্ণ নিঃশ্বাস অবাধ্যে ওর মুখশ্রীতে লেপ্টে যাচ্ছে। অর্পির শরীরে অদ্ভুতভাবে কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। যে কোনো মুহূর্তে ভূমিকম্পের ন্যায় হয়তো ধূলিসাৎ হয়ে যাবে। কেমন যেন ঝিমানো অনুভূতি চারা দিয়ে উঠেছে ওর হৃদয়ে। জড়ানো সুরে তাই বলে উঠল, আপনার কাছে আসার ভয়ে এড়িয়ে চলছে, এবার ছেড়ে দিন না। ছাড়বো না। কি করবে তুমি? আমি তবে সত্যি অজ্ঞান হয়ে যাব। নুহাস কিছু বলতে যাবে বাইরের কেউ নক করতেই তাই থেমে গেল। মাইশা বলে উঠল, এই নে তোর ব্লাউজ এনেছি।
বেচারা অর্পিত এবার পড়ল মহা ফ্যাসাদে। এদিকে ভাই জ্বালাচ্ছে, ওদিকে বোন প্যান প্যান করছে। উত্তেজনা আর অস্থিরতা ওকে যেন ক্রমশ গ্রাস করে ফেলছে। এদিকে নুহাসেরও ছাড়ার কোনো নামগন্ধ নেই। বাইরে মাইশা আছে, বিধায় কিছু বলতেও পারছে না। ভারাক্রান্ত হয়ে কেঁদে দিতে ইচ্ছে করছে ওর। আল্লাহ, আমারে উঠাইয়া নিয়ে যাও। এদিকে বিরক্তির শেষ সীমা অতিক্রম করে চলছে মাইশা। কখন থেকে চেঞ্জিং রুমের দরজা ধাক্কাচ্ছে, কিন্তু মেয়েটার কোনো সারা শব্দ নেই। হাতে শুধু একটা ব্লাউজ নিয়ে এভাবে দরজা ধাক্কাতে দেখে কিছু মানুষ আর চোখে দেখতে থাকলো ওকে। মাইশার এভাবে দাঁড়িয়ে থাকাতে নিজেকে মনে হচ্ছে এক ভিন্ন গ্রহের প্রাণী। তাই দাঁতে দাঁত চেপে আবারও বলে উঠল, কি রে, ভেতরে মোড়ে টরে গেলি নাকি? নুহাস ইশারায় অর্পিকে বলল প্রত্যুত্তর দিতে। অর্পি তাই আমতা আমতা করে বলল, না 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 রে, এমনি তোর ডাক খেয়াল করিনি। এই নে ব্লাউজ নিয়ে আমারে উদ্ধার কর। অর্পি দরজাটা এমনভাবে খুলল যাতে মাইশা কিছুতেই ভিতরে নুহাসকে না দেখতে পারে। উত্তেজনায় মেয়েটার বুক ক্রমশ ধুকপুক করে চলছে। মাইশার হাত থেকে 2 সেকেন্ডের ব্যবধানে ফট করে ব্লাউজটা তাই হাতিয়ে নিল। নুহাস অপর পাশে হাত ভাঁজ করে দেখে চলছে অর্পির উদ্ভট কার্যকলাপ। নুহাসকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অর্পি ভ্যাবাচাকা খেয়ে গেল। নুহাস হয়তো মাইশার সরে যাওয়ার অপেক্ষায় আছে, যাতে এই চেঞ্জিং রুম থেকে বের হতে পারে, কিন্তু সেটা সে প্রকাশ করলো না। বেচারি অর্পি শূন্য মস্তিষ্কে এক হাতে আর শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এছাড়া আর করবেটাই বা কি? নুহাসের সামনে তো আর মেয়েটার শাড়ি পরে দেখতে পারবে না। উফ, আপনি কেন যে এখানে আসতে গেলেন? অর্পির নিম্নমাত্রার ফিসফিসানো কণ্ঠ, যাতে মাইশা কিছুতেই বাইরে থেকে কোনো ধারণা করতে না পারে। অর্পির কথার ধরন দেখে ঠোঁটে বিস্তৃত হাসি ফুটে উঠল নুহাসের। এমন হাসি দেখে অর্পির গলা যেন তথস্থে আরো মরুভূমির রূপ ধারণ করেছে। অর্পির থেকে দ্বিগুণ মাত্রায় ফিসফিসিয়ে নুহাস বলে উঠল, তো তুমি কি এখন চাচ্ছ যে আমি এখান থেকে বের হয়ে যাই? আখি জোড়ায় যেন তুমুল ঝংকার উঠল অর্পির। এই বের এমনিতেও শূন্য বুদ্ধি নিয়ে চলাফেরা করে, তার উপর এমন অস্বস্তিকর পরিবেশ মাথায় স্নায়ুতে রীতিমতো উত্তেজনাগুলো যেন লুঙ্গি ডান্স করছে। একটা উচ্চস্বর বের হয়ে এলো ওর মুখ দিয়ে, না। ওপাশে চমকে উঠল মাইশা। এই মেয়ের ভিতরে কি কোনো দেওভূত ধরল? দরজায় টোকা মেরে আবার বলল, এই অর্পি, এমন ভেড়ার মতো চিল্লানি দিলি কেন? কারে না বললি? এমন বিদঘুটে পরিবেশ অর্পির মরে যেতে ইচ্ছে করছে। নুহাসকে এভাবে ঠোঁট কামড়ে হাতে, কিন্তু এই সাহস অর্পি 7 জন্মেও কুড়োতে পারবে না। ইনিয়ে বিনিয়ে তাই প্রত্যুত্তরে বলল, শাড়ির কুচি পড়ে যাচ্ছিল তো তাই। আচ্ছা শোন তো। বল। আমার একটু সময় লাগবে, তুই আর এখানে দাঁড়াইস না, আমি শাড়ি পরে বেরিয়ে আসবো নে। অর্পির এই কথা ভালো লাগলো মাইশার। এতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে ওর পা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। তবুও মেয়েটা তো একেবারে ভিতর ডিম, এভাবে রেখে গেলে কি ঠিক হবে? তবুও শরীরকে সায় দিল মাইশা। শীতল কণ্ঠে বলল, আমি গেলাম, তুই তাড়াতাড়ি শাড়ি পরে আয়, সবাই ওয়েট করছে। বেশ কিছুক্ষণ কোনো সারা শব্দ না পেয়ে অর্পি তপ্ত নিঃশ্বাস ছাড়ল। অর্পির চক্ষু গোচরে নুহাসও, না হলে কোনো ভাই বা নিজের বোনের সামনে এমন বিভ্রান্তিকর পরিবেশে ধরা পড়তে চাইবে, কিন্তু কিছু করার ছিল না। এই পাগল মেয়েটা নুহাসকে যেভাবে এড়িয়ে চলছে সেটা মোটেও সে সহ্য করতে পারেনি। জিভ দিয়ে হালকা ঠোঁট ভিজিয়ে অর্পি বলে উঠল, আল্লাহর ওয়াস্তে আপনি এখন এখান থেকে যান। ফাইন, আজকে তোমার কথা শুনলাম, কিন্তু নেক্সট টাইম যদি আমায় এড়িয়ে চলো তাহলে হয়তো এর থেকে অর্ডার সিচুয়েশনে তোমার সামনে আসবে। আর হ্যাঁ, ভুলেও এই শাড়ি বাসরাতের সময় পরবা না, না হলে যে আমি কি করে বসবো সেটা তোমার কি আমার নিজেরও ধারণা নেই। বলেই নিমেষেই চেঞ্জিং রুম থেকে চলে গেল নুহাস। তবে অর্পির স্নায়ু এখনো নিষ্ক্রিয় হয়ে আছে। কানের কাছে নুহাসের বলা কথাগুলো হরর মুভির শব্দের ন্যায় বাড়ি খাচ্ছে। ক্রমশ অদ্ভুত সব অনুভূতি জর্জরিত হচ্ছে ওর ভয়ার্থ হৃদয়ে। বিয়ের আগেই যদি এই অবস্থা হয় তাহলে বিয়ের পর কি হবে? লালচে রঙের মেঘের আড়ালে দীপ্তমান গোধূলি বেলা, হয়তো সে কোনো সময় সূর্য সেই গোধূলির অন্তরালে টুপ করে লুকিয়ে যাবে। আকর্ষণীয় এক সুন্দর দৃশ্য,
মাত্রই শপিং সেন্টার থেকে বের হয়ে গাড়ি পান্থপথের পশ্চিম দিকের পথ ধরে এগিয়ে চলছে, তাই পশ্চিমের নীলাভ দৃশ্যটি স্পষ্ট দেখা যাচ্ছে গাড়ি থেকে। কাজ ভেদ করে যেই আলোকরশ্মিগুলো আসছে সেগুলো ঘোর লাগানোর মতো। এসির হাওয়ায় আবিষ্ট হয়ে পড়েছে গাড়ির পরিবেশটি। শারমিন আর রাহিলা বেগম গাড়ির সিটে মাথা এলিয়ে দিয়ে গভীর নিদ্রায় মগ্ন। ড্রাইভিং সিটে নীরবে ড্রাইভ করছে নুহাস, আর পাশে বসা রয়েছে আনান। ছেলেটা না আসতে চাইলেও নুহাস ওকে জোর করে নিয়ে এসেছে, আর গাড়ির সর্বশেষ সিট ব্যাগ নিয়ে এভাবে হাঁটা চলা করাতে চোখে ভর করেছে পাহাড় সমান ঘুম। এতটাই ঘুম যে বাইক চালাতে গিয়ে হয়তো দুর্ঘটনা বাঁধিয়ে ফেলবে। তাছাড়া গত রাত দেরি করে ঘুমিয়ে আবার আজ তাড়াতাড়ি ওঠার কারণে কপালের বাম পাশে আয়াতের চিনচিনে ব্যথা করছিল। তাই কেউই চায়নি যে আয়াত এই অবস্থায় বাইক চালাক। পরে শাওনকে বলে দেওয়া হয় বাইকটা বাসার গ্যারেজে রেখে আসার জন্য। চাবিটা রেখে আসবে গেটের দারোয়ানের কাছে। হঠাৎ কাঁধের কাছে ভারী কিছু অনুভব করতেই তৎক্ষণাৎ মাথা বাঁকিয়ে সেখানে তাকালো মাইশা। নজর পড়ল সোনালী রঙের আলোর মিশ্রণে আয়াতের উজ্জ্বল ফর্সা মুখটার উপর। ছেলেটা ঘুমের ঘোরে মাথাটি গাড়ির সিটে থেকে মাইশার কাঁধে নামিয়ে দিয়েছে। এয়ার কন্ডিশনের হিমশীতল বাতাস ছড়িয়ে পড়েছে গাড়ির সর্বত্র। গাড়ির কাঁচ লাগানো বিধায় সামনে নুহা আর এসির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না এই নিস্তব্ধ পরিবেশে। সন্ধ্যায় নেমে পড়ছে বিধায় গাড়িটাও এখন খানিকটা ম্লান হয়ে গিয়েছে। মাইশার নাকের ডগায় একটু রক্তিম আভা জমে পড়ল। কিছুটা লজ্জায় কিছুটা অস্বস্তিতে মাইশা আধ চোখে পুনরায় তাকালো আয়াতের দিকে। ছেলেটার গোলাপি ঠোঁটজোড়া এখন মরুভূমির মতো রুক্ষ। দু ঠোঁট অদ্ভুতভাবে চেপে রেখেছে নিদ্রার আড়ষ্টে। মাথাটা সযত্নে পড়ে রয়েছে মাইশার কাঁধের ওপর। মাইশা তাকিয়ে আছে সেদিকে, কেমন যেন সম্মোহনী দৃষ্টি। আয়াতের বড় ঘন পাপড়িগুলো ওর মুখমণ্ডলে অন্যরকম লাগছে মুখশ্রীতে। কি সুন্দর সেই দৃশ্য! এ যেন এক ঘুমন্ত রাজকুমার, যার মোহনীয় সৌন্দর্য পানির ফোয়ারার মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। মাইশা অজান্তেই বোধহয় দুইবার হার্টফেল করল। ক্রমশ ঘোর লেগে যাচ্ছে উত্তেজনায়। কোনো ছেলের নিদ্রা বিশিষ্ট মুখ যে এতটাই মনোহর হতে পারে মাইশার তা জানা ছিল না বলে এরকম মনে হচ্ছে। হালকাভাবে ঠোঁট কামড়ে ধরল মাইশা। নিজের বৃদ্ধাঙ্গুল হালকা করে আয়াতের ঠোঁটে ছুঁয়ে দিল, তাই ঠোঁটযুগল যেন চৌচির হয়ে গিয়েছে পানির স্পর্শ না পেয়ে। তাই সামনের দিকে তাকালো মাইশা। ব্যাগ থেকে পানির বোতলটি বের করলো সন্তর্পণে। হালকা করে আয়াতকে সম্বোধন করে বলল, আয়াত। নড়ে উঠল আয়াত। আঙুল নড়ছে পুনু পুনু ভাবে। চোখজোড়া খোলার জন্য এখনো আয়াতের স্নায়ু যেন কাজ করছে না। তাই আড়ষ্ট হয়ে বলল, পানি খেয়ে নাও। আয়াত এই কথাটিতে কোনো কর্ণপাত করল না। যদিও প্রচন্ড তেষ্টা পেয়েছে আয়াতের, তাই হাতটা বাড়িয়ে দিতেই মাইশা বোতল এগিয়ে দিল আয়াতের দিকে। ধীরে ধীরে চোখ খুলল আয়াত। সেই ঘন নিভু নিভু পাপড়ি ঘুমের ঘোরে বারবার বুঝে আসছে। আয়াতের কালচে বাদামি মনি নড়ে উঠছে ক্রমশ। মাইশা চোখ সরিয়ে নিল, তাই জেগে থাকা আয়াতের দিকে তাকানোর ক্ষমতা এখন নেই। তাই হয়তো আয়াত দুর্বল ভঙ্গিতে শেষ করে নিল পানির নিম্ন অংশ। এতক্ষণে শুকনো জর্জরিত ঠোঁটজোড়া পানির স্পর্শে হয়ে উঠেছে প্রাণবন্ত। গোলাপি রংটা বিনা বাক্যে এবার রক্তিম রং ধারণ করেছে। কি মোহনীয় লাগছে তা দেখতে। মাইশা কিছুক্ষণ নিষ্পলক তাকিয়ে থাকলো আয়াতের ঠোঁটজোড়ার দিকে। পানি খাওয়ার সময় আয়াতের থুতনিতে যেই পানি গড়িয়ে পড়েছিল তা নিজের ওড়না দিয়ে মুছে নিল সযত্নে, একেবারেই মৌনতার সঙ্গে। নিজের কাজকর্ম দেখে মাইশা যেন অবাক না হয়ে পারে না। সামনেই খালামণি আর ওর আম্মু ঘুমিয়ে আছে, তবে এত সাহস মনে জোগালো কি করে? আয়াত অবাক হচ্ছে প্রবল। রাস্তায় টিমটিমে আলোর সংমিশ্রণে মাইশার কাজকর্ম উদ্ভট লাগছে ওর। তাই একেবারেই জড়ানো গলায় বলল, এবার তাকিয়ে আছো কেন? তোমার ওই ঠোঁটজোড়া আমায় টানছে। দ্বিগুণ ফিসফিসিয়ে বলল মাইশা। আয়াতের ঠোঁটে ফুটে উঠল বিস্তৃত হাসি। এতক্ষণ নিদ্রায় যেই আরামটি না পাচ্ছিল তা আর রেখেছে মুচকে হাসির সঙ্গে। মাইশার হাতটি নিজের ঠোঁটের কাছে টেনে হাতের উল্টো পাশে নিবিড় একটি চুমু খেলো। কেঁপে উঠল মাইশা। আয়াতের স্পর্শ এই শীতল পরিবেশটা যেন উষ্ণ করে তুলেছে। আয়াতের ভারী ভারী নিঃশ্বাসের শব্দগুলো নৈশ শব্দের মতো ওর কানে খেলা করছে। আয়াত আরেকটু ঘেঁষে বসলো মাইশার সাথে। কাঁধের থেকে এখনো মাথাটা সরিয়ে নেয়নি। কানের কাছে আড়ষ্ট কণ্ঠে বলে উঠল, কোনো কথা বলো না তো এবার যান। তোমারই কাঁধে ঘুমিয়ে একটা সুন্দর স্বপ্ন দেখতে চাই আমি। অনুভব করতে চাই আমাদের আগামী পূর্ণতার।
নুহাসের বিয়ের 2 দিন আগেই গাজীপুরের এই রিসোর্টটিতে ব্যাগপত্র নিয়ে এসে পড়ল পুরো পরিবার। আজকের আকাশটা বেশ পরিষ্কার, সূর্যের তেজি রশ্মিগুলো সবুজে মোড়ানো এই রিসোর্টটিকে অভূতপূর্ব সুন্দর বানিয়ে তুলেছে। প্রাচীর জুড়ে সুন্দরভাবে সারি সারি নারকেল আর সুপুরি গাছ দাঁড়ানো। বিয়ে আর গায়ে হলুদের জন্য অলরেডি সব ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে। বরপক্ষের থেকে তা সামলাচ্ছে আরিয়া আর আনান। যদিও এই ডেস্টিনেশন ওয়েডিং এর পুরো পরিকল্পনা আরিয়ারই ছিল, তবে আনান এখানে সামলাচ্ছে নুহাসের আদেশি কণ্ঠ শুনে, যা অবাধ্য করার ক্ষমতা আনানের নেই। তাই তো ঢাকা থেকে গাজীপুরে আসা পর্যন্ত এই লম্বা সময় মুখ কালো করে রেখেছে ছেলেটা। মাইশা গাড়ি থেকে নেমে এক পলক আনানের দিকে তাকালো। আনান মুখটা কুমড়ো পটাশের মতো করে ব্যাগগুলো গাড়ি থেকে উঠিয়ে রিসোর্টের সামনে রাখছে। এদিক দিয়ে অর্পিরাও এসে পড়েছে ওর পরিবার নিয়ে, তাই মানুষের সমারোহে গমগম করছে এই প্রাঙ্গণটি। মাইশা মিহি সুরে সামাদ পৃথাকে বলল, আনানের জন্য মায়া লাগছে রে। থাক, ওই ছাগলটার জন্য এত মায়া বাড়ানোর দরকার নাই। ওর কাইলা মুখের কাইলা কথার জন্যই আজ নুহাস ভাইয়ের খপ্পরে পড়েছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বলেই তপ্ত শ্বাস ছাড়ল অর্পি। চোখের চশমাটা বারবার ঢিলে হয়ে নাকের কাছে পড়ে যাচ্ছে, বিধায় বড্ড বিরক্ত হলো মেয়েটা। চশমাটা রাগের বশে খুলে ব্যাগে রাখতে গেলেই ওপাশ থেকে নুহাস চেঁচিয়ে বলে উঠল, চশমা খুলছে কেন? বিয়ের আগেই উষ্টা খেয়ে হাত পা ভাঙবে নাকি? নুহাসের সাথে সাই দিল অর্পির মা। এই মেয়ে ওর দাদির আগে আমার হাত ফেল করে মারবে, এদিকে আমার একাই সব কাজ সামলাতে হচ্ছে। আর এই মেয়ে আসছে চশমা খুলে ঘুরবে। এক্ষুনি চশমা পর। কিন্তু মা, চশমাটা ঢিলে হয়ে গিয়েছে তো। সামাদকে বললেই তো স্কুটি দিয়ে ঠিক করে দেয়, এর জন্য চশমা খুলতে লাগে? হায় আল্লাহ, এই মেয়ে আমার জ্বালিয়ে মারবে। অর্পি এই বিয়ের মৌসুমে মাথায় অনেক কাজের চাপ পড়েছে ওনার। অর্পি উদ্ভ্রান্ত হয়ে দাঁড়িয়ে থাকলো সেখানে। যদিও বকা মারগুলো ওর কাছে বড় কিছু না, কিন্তু এভাবে নুহাস আর আঙ্কেল আন্টির সামনে বকা খাওয়াতে লজ্জা লাগছে বেশ। সরু চোখে নুহাসের দিকে তাকালো, তাই নুহাস ব্যস্ত ভঙ্গিতে চোখ রাঙানি দিতেই অর্পি চোখ সরিয়ে ফেলল। রাগ হচ্ছে ওর, তাই চিল্লিয়ে বলে উঠল, ওই আনাইন না। আনানের নামটা বিকৃত করে ডাকাটা ওর কাছে বড় একটা কিছু না, তাই আনান দ্রুত পায়ে ব্যাগপত্র রেখে ওর কাছে আসলো। মাইশা, সামাদ, পৃথা নির্বিকারে গাড়িতে হেলান দিয়ে এই দৃশ্য দেখে চলছে। অর্পি দাঁতে দাঁত চেপে বলল, আমার রুম কোনটা? আনান কিছু একটা ভাবলো অল্প সময়ে, তারপর বলে উঠল, আপাতত তোর রুম কোনটা এটা আমি জানি না, তবে বিয়ের পর বাসর রাতে তোর রুম কোনটা হবে এটা আমার ভালো মতো জানা আছে, বলবো? আনানের কথা শুনে নিজের রাগ দমাতে পারল না অর্পি। রাগে যেন শরীরটা রেডি করছে। অর্পি সহজে রাগে না, কিন্তু বিরক্তি আর ধমক যেন ওকে অতিষ্ঠ করে তুলছে। এমনিতেও নুহাসের জ্বালায় বাঁচে না, এর উপর আনানেরও করেছে। কেন রে, আমি কি একবারও বলেছি যে এখন আমি বাসর করব? আস্তাগফিরুল্লাহ, এখন বাসর করবি মানে কার সাথে করবি? ওটা তো করবি বিয়ের পরে। এরা অর্পির মুখ ক্রমান্বয়ে লাল হয়ে গিয়েছে আনানের কথায়। ইচ্ছে করছে নুহাস আর আমেনা বিবির উপর জমানো ক্ষোভটাও ওর উপর ছাড়তে। ওদের এমন কথা শুনে আয়াত আর শাওন দ্রুত পদে ওদের কাছে আসলো। ওরা দুজনেও যেন বিস্ময়ে যেন চোখ জোড়া বড় বড় করে ফেলেছে। শাওন শার্টের হাতা গুটাতে গুটাতে বলল, পাগল হয়েছো তোমরা? ওদিকে বড়রা আছে, এভাবে বাসর বাসর করছো কেন? আনান বিভ্রান্ত হয়ে বলল, ওর বেড়ে জিগান ভাই, মাইয়া নুহাস ভাইয়ের সঙ্গে পাগল হইয়া এখনই বাসর করতে চাইতেছে। ওই কুত্তা, আমি কখন বললাম যে আমি বাসর করতে চাইতেছি? ও মা, তাইলে কি তুই চাস না? বোন, নুহাস ভাই যদি জানে যে তুই আমার সাথে রাগ করে বাসর লইয়া তিরিং বিরিং শুরু করছস, ওই হালায় মানে দুল্লা ভাই আমার কল্যাণ একটা দিব। অর্পি আর আনানের বাসরত্বের ঝগড়ায় মাথাটা চক্কর দিয়ে উঠেছে মাইশার, সাথে বাকি সবারও। আয়াত এবার শীতল কণ্ঠে বলল, তোমরা থামবে? নীরব হয়ে গেল অর্পি আর আনান। দুজনেই তর্ক বিতর্ক করে এবার হাঁপিয়ে উঠেছে। আয়াত 2-3 বার নিঃশ্বাস ছাড়ল স্বাভাবিক ভঙ্গিমায়। রোদের দাপটে কপালের ঘামগুলো কেমন যেন চিকচিক করছে। আয়াত বলে উঠল, তোমাদের দুজনের মাথা যে আল্লাহ কি দিয়ে বানিয়েছে আমার তো ধারণার বাইরে। বিয়ের মহল আর এতগুলো মানুষ, আর তোমরা বাসর নিয়ে কোমর বেঁধে ঝগড়া করছো? লাইক সিরিয়াসলি?
মাইশা, সামাদ, পৃথা, শাওন ওরা নিঃশব্দে হেসে চলছে। আয়াত আবার বলল, এই রিসর্ট অন্য 4-5টা রিসর্টের মতো না যে একসাথে অনেকগুলো রুম আছে। এখানে মূলত ছোট ছোট 7-8টা কটেজের উপর বেস করে সব করা। আর তোমরা 5 জন দক্ষিণ মাথার কটেজে থাকবে। 2টা রুম আছে ওখানে। সামনেরটায় সামাদ আর আনান থাকবে, ভেতরটায় থাকবে তুমি, মাইশা আর পৃথা। ঠিক আছে? হুম। অর্পির মৃদু উত্তর। আয়াত পরিপ্রেক্ষিতে কিছু বলল না। গায়ে হলুদ আর বিয়ের জন্য এখনো অনেক সময় আছে। তাছাড়া এই রিসোর্ট ভাড়া নেওয়া হয়েছে পুরো 1 সপ্তাহের জন্য, যাতে ধীরে সুস্থে সুষ্ঠুভাবে বিয়ের কার্য সম্পাদন করা যায়। আয়াত মনে মনে ভেবে নিল, একবার নুহাশ ভাইয়ের বিয়েটা হয়ে যাক, তারপর আয়াত ওর আর মাইশা সম্পর্কের কথা উঠাবে। প্রয়োজনে অনশন করতেও পিছুপা হবে না। রাতের গভীরতা বাড়ার সাথে সাথেই স্তব্ধ হতে লাগলো এই বিয়ের মহলটি। সারা দিনের কাজকর্মের ক্লান্তিতে সবাই নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছে এই মোহময় পরিবেশের আবিষ্টে। অতিথিরা আগামীকাল থেকে আসা শুরু করবে, তাই আজকেই সব ব্যবস্থা করতে হলো। প্রাঙ্গণে স্টেজে বসানো থেকে শুরু হয়ে লাইটিং, ডেকোরেশন সব কাজ সবাই করেছে মিলেমিশে। সারা বিকেল আর সন্ধ্যা যেখানে আড্ডা আর হৈহুল্লোড়ের কারণে গমগম করছিল, সেই পরিবেশটি এখন কেমন যেন নীরব, নিস্তব্ধ। দূর দূর শুধু শোনা যাচ্ছে ঝিঝি পোকার ডাক, কেমন যেন মায়া বিচ্ছিন্ন প্রহর। বিছানায় আছে মাইশা, শরীর অবসন্ন থাকলেও চোখে যেন ঘুম নেই। ওদিকে আনান, সামাদের ঘর থেকে কিছু কণ্ঠ ভেসে আসছে। সম্ভবত পাবজি খেলতে মগ্ন দুজনে। হঠাৎ ফোনের ভাইব্রেশনের শব্দে ভাবনা ত্যাগ করে বাস্তবে ফিরল মাইশা। ভাইব্রেশনের কারণে খাটটি অস্বাভাবিকভাবে কেঁপে উঠছে। এমতো অবস্থায় অর্পি আর পৃথা আরো জড়াজড়ি করে ঘুমিয়ে পড়ল। পৃথা ঘুমের ঘোরে অর্পিকে বলল, আহারে নুহাস ভাইয়া, খাটে থেকে ফেলাইস না। প্রত্যুত্তরে অর্পি কি বলল মাইশা তা বুঝতে পারল না। এর মধ্যে কল কেটে আবার কল আসাতে ভাবনার জাল ছিল পুনরায়। মাইশা ভুরু কুচকে বালিশের নিচের থেকে মোবাইল বের করে দেখল স্ক্রিনে লেখা আয়াত। নামটাতে চোখ বুলাতেই মাইশা অনুভব করলো ওর বুকে ভালো লাগার ঝড় বয়ে যাচ্ছে। ধরপড়িয়ে উঠে বসলো তাই। হুট করে এত রাতে আয়াতের কল আসাতে যতটাই না অবাক হয়েছে, তার থেকে বেশি কাজ করছে তুমুল উত্তেজনা। কল রিসিভ করতেই অপর পাশ থেকে আয়াত শীতল কণ্ঠে বলল, আমার সাথে আজ দর্শনা বিলাস করবে মাইশু পাখি? মাইশা কয়েক মুহূর্ত নিশ্চুপ হয়ে রইল। অপর পাশ থেকে শোনা যাচ্ছে কেবল উত্তপ্ত শ্বাস। কেমন যেন নিজেকে মাদকময় লাগছে মাইশার। না হলে কোনো ছেলের কণ্ঠ এতটা নেশা মিশ্রিত মনে হয় কেন? অতঃপর মাইশা প্রশ্ন করল, কোথায় তুমি? রিসর্টের পেছন দিকে। আয়াতের গহীন কণ্ঠ। মাইশা সরু চোখে এক পলক তাকালো অর্পি আর পৃথার দিকে। দুজনেই যেন ঘুমে কাবু হয়ে গিয়েছে। মাইশা ঠোঁট চেপে ভাবল অল্পক্ষণ, তারপর মৃদু স্বরে বলল, আসছি আমি। বলেই কল কাটলো মাইশা। চুলগুলো কাটা ব্যান্ড দিয়ে ভালো মতো আগলে ওড়না পেঁচিয়ে নিল শরীরে। ধীর পায়ে দরজা খুলে এবার বেরিয়ে গেল রিসোর্টের দক্ষিণ দিকে। রিসোর্টের দক্ষিণ পাশটিতে শীতল মন জুড়ানো বাতাস। হাওয়ার শীতল সংস্পর্শে যেন লোমগুলো মাইশার শিরশির করে দাঁড়িয়ে পড়ল। আকাশে মস্ত বড় একটা চাঁদ উঠেছে, কিন্তু এখানে এতই গাছপালা যে সেই পাতা সমাহার ভেদ করে চাঁদের ম্লান আলো কচি কাটা ঘাস স্পর্শ করতে পারল না। এদিক ওদিক তাকিয়ে প্রাঙ্গণের একেবারে শেষ প্রান্তে দেখতে পেল আয়াতকে। শুভ্র ওড়নাটি দিয়ে নিজেকে আরো ভালোভাবে আবৃত করে মাইশা গিয়ে দাঁড়ালো আয়াতের পাশে। মাইশার উপস্থিতি টের পেলেও প্রতিক্রিয়া করল না আয়াত। ধূসর ট্রাউজারের পকেটে হাত দিয়ে প্রগাঢ় চোখে তাকিয়ে রইল দিঘির টলমলে জলের দিকে। মাইশা প্রশ্নবিদ্ধ মুখে তাকিয়ে আছে আয়াতের দিকে। শেষমেশ বলে ফেলল, এভাবে চুপচাপ কেন? কেন, ভাল লাগছে না? মোটেও না, তোমার চুপচাপ দেখলে আমার অস্থির অস্থির লাগে। বিনিময়ে দুষ্টু হাসল আয়াত, তাই একটু ঝুঁকে এলো মাইশার দিকে। এরপর মৌনতা কাটিয়ে বলল, তো তোমায় আর একটু অস্থির করি, কি বলো? চোখ ছোট ছোট করে ফেলল মাইশা, ঠোঁট কামড়ে তাই বলল, তুমি অসভ্য হচ্ছ দিন দিন। এভাবে বলো না মাইশু পাখি, তোমার এই ঠোঁট কামড়ে কথা বলার ধরন দেখে কবে যেন আমি উন্মাদ হয়ে যাই।
আয়াতের শীতল কণ্ঠে তুমুল লজ্জা গ্রাস করে নিল মাইশাকে। ছেলেটার তীব্র পুরুষালী ঘ্রাণ ওকে এক মোহে যেন আবিষ্ট করে ফেলেছে। চোখে মুখে কেমন যেন প্রেমময় অনুভূতি। সেই দৃষ্টিতে তাকানোর সাহস যেন মাইশার নেই। ঘুমু ঘুমু চোখ নিয়ে নিচের রুম থেকে বের হলো মাইশা। গতকাল আধা ঘন্টার জন্য আয়াতের সাথে দেখা করে আর ভালো মতো ঘুম হয়নি, তাই তো বেলা 10:30 বাজে সামাদ অর্পি টেনেও ওকে ওঠাতে পারল না। বেশ কিছুক্ষণ পর মাইশা যখন অনুভব করলো ওই দুইটার কোনো সারা শব্দ নেই, পিটপিট করে চোখ খুলল। তাই ওয়াশরুমে কেউ গুনগুন করে গান গাচ্ছে শাওয়ার ছেড়ে। মেয়েটা নিশ্চিত পৃথা। তাই মাইশা সামনের রুমের বাথরুম থেকে মুখ ধুয়ে বেরিয়ে এলো বাইরের দিকে। সকালের মিষ্টি রোদ্দুরটা সবুজ ঘাসের উপর পড়াতে চমৎকার লাগছে। কিচেন সাইড থেকে এক মহিলা গরম ঘাসের উপর লম্বা লম্বা পা ফেলে এগোতে লাগলো সুপারি বাগানের দিকে। সেখানে স্তম্ভিত হয়ে যায় মাইশা, কেননা নুহাস, আনান আর সামাদের কান চেপে দাঁড়িয়ে আছে। এমন দামড়া দুটো ছেলের কান চেপে ধরার দৃশ্যতে মাইশা যেন অবাক না হয়ে পারল না। নুহাসের ঠিক পিছন বরাবরই মুখে একটা শয়তানি হাসি চেপে দাঁড়িয়ে আছে অর্পি। মাইশা দ্রুত পদে সেই প্রান্তে গেল ঘটনাটি বোঝার জন্য। আনান আর সামাদ হাহাকার সুরে বলছে, এইবারের মতো মাফ করে দেন ভাই, আমরা ছোট মানুষ। নুহাস ধমক মেনে বলল, তোমরা আর ছোট? ইয়া মাবুদ, তোমাদের মতো দামড়া ছেলেগুলো ছোট হলে তো পোলাপান্ডা হারপিক খেয়ে সুইসাইড করবে। ভ্রু কুচকে ফেলল মাইশা। নুহাস, আনান, সামাদ এদের সব বিষয়বস্তুই মাইশার ধারণার বাইরে, তাই বিচলিত হয়ে বলে উঠল, কি হয়েছে ভাই? এই গবেটগুলোকে জিজ্ঞেস করো, এমনিতেই তো আমার সামনে না। আর গত রাতে গলা টিপে দুইটারে পাবজি খেলছে। শেষ রাতে বারান্দায় বসে বসে কান ঝালাফালা হয়ে গিয়েছিল আমার। তখনই ঠিক করি সকালটা একবার হোক দুইটারে সাইজ করব। আনান আবার বলল, দরকার পড়লে আপনার কথা আর জীবনও পাবজি খেলবো না ভাই, আপনার ভবিষ্যৎ পোলা মাইনের কসম। এক থাপ্পড়ে তোমাদের দাঁত ফেলে দিব আমি। বদমায়েশের দল, পরিশ্রম করার জন্য আর মানুষ পাও না। নুহাস, আনানের এসব দৃশ্য আর নতুন না। এদের দেখলেই মানুষের একটা বিষয়ের কথা মনে পড়বে, বাঘ আর বিড়ালের বাচ্চা। অর্পি দুইটাকে নুহাসের অগোচরে ভেঙচি মেরে মাইশার উদ্দেশ্যে বলল, এই মাইশু, রান্নাঘরে চল তো, খিদাই পেটটা আমার রীতিমতো ডিস্কো ডান্স শুরু করতেছে। চল তাহলে। ডাইনিং টেবিলের এই বিশাল আসরে খাওয়া হচ্ছে কম আর কথা হচ্ছে বেশি। কেউ না বসে থাকে সেটা হলো অর্পির বোন ওরিয়ার আমেনা বিবি। আনানের ভাষ্যমতে 7ম শ্রেণী পড়ুয়া এই দস্যু মেয়েটা পুরোই অর্পির মায়ের মতো ব্যস্ততম মহিলা হবে ভবিষ্যতে, যেদিকে অর্পি পুরোটাই উল্টো। এটা নির্বিকারে পরোটা ছিঁড়ে ছিঁড়ে বুটের ডালের সাথে খাচ্ছে। আজ বাদে কাল পরশু গায়ে হলুদ, আর আয়োজন এখনো শেষ না হওয়াতে চিন্তায় বিভোর হয়ে গিয়েছেন শারমিন বেগম। নিজের বড় ছেলের বিয়ে এতটা জাঁকজমকপূর্ণ না করলেও সাদামাটা ভাবে করার চিন্তা ভাবনা নেই তার। কিন্তু এত কিছুর ভিতরেও রহমান সাহেব নিশ্চুপ, বলতে গেলে অনেকটাই নিশ্চুপ। মাইশা, নুহাস দুজনেই 2-3 বার পরখ করেছে বাবার এই মৌনতা, কিন্তু বিয়ের আমেজে সবাই এতটাই বিভোর যে সেই মৌনতার দিকে ভ্রুক্ষেপ করার সময় যেন কারোর মধ্যে নেই। নুহাস বিনয়ী ভঙ্গিতে বলল, আব্বু, তোমার শরীর কি খারাপ লাগছে? নুহাসের কণ্ঠে আলোচনা থামল মিজান সাহেব আর রাহিলা বেগম। আরিয়া, অর্পি, আমিনা বিবিও সেখানে নজর দিয়েছে। রহমান সাহেব গম্ভীর ভাবে 1 গ্লাস পানি পান করলেন। অর্পির মা বলে উঠল, ভাইজান, প্রেশার বেড়েছে নাকি ওষুধ আনবো? না, তেমন কিছু না। রহমান সাহেবের গম্ভীর কণ্ঠ, চোখের মধ্যিখানে একরাশ চিন্তাগ্রস্ততা ফুটে উঠেছে। নীরবতা কাটিয়ে তিনি বলে উঠলেন, মায়েশার জন্য যে ছেলে ঠিক করেছিলাম সে আগামীকাল আসছে এখানে। বিস্ময়ে চোখ বড় বড় হয়ে এলো সবার। মাইশা, আনান, সামাদ, অর্পি, পৃথার মনে রীতিমতো উত্তেজনার জোয়ার শুরু হয়ে গিয়েছে। মাইশার এই ছেলের কথা তো এক পলক ভুলেই গিয়েছিল, আর ভুলবে নাই বা কেন। ইন্টারের 2য় বর্ষে পড়াকালীন এই ছেলের কথা বলেছিল বাবা। ঘটকালি করেছিল পাশের বাড়ির জামান আঙ্কেল। ছেলের সম্পর্কে ওনার ভাতিজা হয়। কয়েক বছর যাবৎ দেশের বাইরে গিয়েছিল পড়াশোনার জন্য। ছেলের চাকরি বাকরি হয়ে ইউরোপের একটা হলেও তখন সম্মতি জানাননি, বলেছিলেন মেয়েটাকে আরো পড়াশোনা করাবেন। আয়তর জীবনে আসার বেশ কয়েক বছর আগের ঘটনা এগুলো। সেই সুবাদে মাইশা ভুলেই গিয়েছিল এটার কথা। হুট করে রহমান সাহেবের এই কথা বলাতে গায়ে হিম ধরে যায় মাইশার। শারমিন বেগম বিচলিত হয়ে বললেন,